সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং ওয়েলকামও জানাচ্ছি। আমি আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছে পরিষ্কার করে। আহ, এই সানেম নেটিজেন ফোরাম যেটা আমরা এই কোভিড-19 এই করোনা ভাইরাসের ক্রাইসিসের সময় আমরা বেসিক্যালি এটা শুরু করেছি এবং এটা চতুর্থ এপিসোড এবং আমাদের আগের তিনটা এপিসোড যথেষ্ট সাকসেসফুলি হয়েছে। যে যারা পার্টিসিপেট করেছে তারা বেশ সুচিন্তিত তাদের মতামত রেখেছে, যেগুলো আমার কাছে মনে হয় আমাদের পলিসি মেকিং এ হেল্প করবে। আমরা সানেম থেকে এই ফোরামটা হওয়ার পরপরই আমরা কিন্তু একটা সামারি ভার্সন, মেইন যে ডিসকাশন পয়েন্টস গুলো সেগুলো আমরা শেয়ার করি, এমনকি আমাদের ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে। পাশাপাশি আমরা এটা পত্রিকাতেও দেই এবং কোনো কোনো পত্রিকা এটা ছাপাচ্ছেও। এবং আমি যে ফিডব্যাক পাচ্ছি বিভিন্ন দিক থেকে, তারা আমাদের এই উদ্যোগকে যথেষ্ট যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা চেষ্টা করছি যে এই ফোরামটাকে আরেকটু এক্সপান্ড করা যায়, কেন বরাবরের মতোই আমি যেটা করব সেটা হচ্ছে যে শুরুতে আমি একটু কয়েকটা পয়েন্ট বলবো, দেন আমি ওপেন আপ করব। আমার সাথে সানেমের টিমও আছে। সানেমের টিমের মধ্যে আছে ডক্টর সাইমা হক বিদিশা, সানেমের রিসার্চ ডিরেক্টর এবং ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক। আমার সাথে মাহতাবুদ্দিন আছেন, সানেমের রিসার্চ ফেলো এবং ঢাকা ইউনিভার্সিটির লেকচার ইকোনমিক্স ডিপার্টমেন্টের। শোয়েব আছেন, শোয়েব কমিউনিকেশন অ্যাসোসিয়েট। এমনকি সানেমের অন্যান্য রিসার্চ অ্যাসোসিয়েটরাও আছে যারা জয়েন করছে। আমি ফাবিয়ার নাম দেখেছি, আশার নাম দেখেছি, সো এরকম অনেকেই হয়তো জয়েন করছে। তারাও টাইম টু টাইম হয়তো কোনো সময় ইন্টারভিউ করবে এবং তারা হয়তো কথা বলবে। যে বিষয়টা আমার কাছে মনে হয় যে আজকের আলোচনায় আমি কয়েকটা পয়েন্ট একটু আলোচনায় আনতে চাই, কিন্তু ডেফিনেটলি আমি জানি যখন আমরা ওপেন ডিসকাশনে যাব আর আরো অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে আসবে। প্রথম যে পয়েন্টটা বলতে যাচ্ছি, অফকোর্স আমরা একটা লকডাউনে আছি এবং এই লকডাউনে ইকোনমির বড় ধরনের একটা স্লো ডাউন হয়েছে। অনেক ইন্ডাস্ট্রি এফেক্টেড হয়েছে। সেটার ইকোনমিক যে কস্ট, এটার মেজারমেন্ট করার হয়তো একটা ইস্যু আসবে এবং এটা নিয়ে অনেক রকম ডিবেট আছে। আপনারা জানেন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ একরকম বলছে জিডিপি প্রবৃদ্ধি, গভর্নমেন্ট সেরকম সেই ফিগারে হয়তো সেটা তারা করছে না। কিন্তু তারপরেও আমার কাছে আমরা যেটা পয়েন্টটা করতে চাই সেটা হচ্ছে যে যেসব ড্রাইভার্স, ইকোনমির যেসব ড্রাইভার্স যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। সুতরাং ইন্ডাস্ট্রির বড় ধরনের যে ক্ষতি হয়েছে সেটা কোনো ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। সেটা একটা ইকোনমিক কস্ট কি হবে সেটা হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে ওটার এস্টিমেট করা যাবে। একই সাথে এটা একটা সোশ্যাল কস্টও জেনারেট করেছে, হিউজ সোশ্যাল কস্ট। এবং আমরা সোশ্যাল কস্টের দিক থেকে যদি আমরা পোভার্টির দিক থেকে বলি, সানেম এর মধ্যে একটা বড় ধরনের একটা এস্টিমেট করেছে, যেটা আমরা অপেক্ষা করছি পত্রিকায় আসার জন্য এবং খুব সম্ভবত খুব শীঘ্রই এটা পত্রিকায় আসবে। সো আসার আগ পর্যন্ত আমি আপাতত ফিগারগুলো শেয়ার করছি না, কিন্তু মোটামুটি এটা মেইন কনক্লুশনটা হচ্ছে যে আমাদের যে ডিকেডস অফ অ্যাচিভমেন্ট পোভার্টি রিডাকশনে, সেটা প্রায় ধূলিসাৎ হতে যাচ্ছে এই ক্রাইসিসের কারণে, যদি এই ক্রাইসিসটা প্রলং করে। আমাদের একটা প্রিলিমিনারি আমরা সিমুলেশন এক্সারসাইজ করে দেখেছি এবং এই সবকিছু কিন্তু এই ইকোনমিক কস্ট যেটা বলছি, সোশ্যাল কস্ট, দারিদ্র যদি বেড়ে যায় বেশ পরিমাণে, এটা এখন আর ছোট পরিমাণে বাড়ার বিষয় না, বেশ বড় পরিমাণে বাড়তে পারে, যেটা আমাদের হিসাবে আমরা দেখিয়েছি এবং এটা খুব শীঘ্রই পত্রিকায় আসবে। এই সবকিছু কিন্তু আসলে ফুড সিকিউরিটিকে এফেক্ট করছে এবং অ্যাট দ্য সেম টাইম ইনইকুয়ালিটিকেও বাড়িয়ে দিচ্ছে। এবং এই ইনইকুয়ালিটি কি পরিমাণ বাড়ছে, কিভাবে বাড়ছে, সেগুলো নিয়েও হয়তো সামনের দিনগুলোতে অ্যাসেসমেন্ট যাবে। সো এই দিক, এটা হচ্ছে আমার প্রথম যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি, যে ইকোনমিক এবং সোশ্যাল এবং পোভার্টি রিলেটেড যে ইস্যুস। আমরা গভর্নমেন্টের যে রেসপন্স দেখছি, এটা নিয়ে আমরা গত এপিসোডগুলোতে আলোচনা করেছি যে গভর্নমেন্ট স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে এবং আমরা স্টিমুলাস প্যাকেজে আমরা বলেছি এর আগেও সানামের পক্ষ থেকে যে তিনটা এরিয়া আছে যেটা খুব গুরুত্বপূর্ণ স্টিমুলাস প্যাকেজকে সাকসেস করার জন্য। একটা হচ্ছে ফাইন্যান্সিং, একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড দেন দ্য মনিটরিং। এবং এই তিনটারই যদি পারফেক্টলি অথবা খুব এফেক্টিভলি যদি এটাকে এনশিওর না করা যায়, তাহলে স্টিমুলাস প্যাকেজ সেভাবে কাজ করবে না। একটা জিনিস একটু আজকের কনটেক্সটে, আজকের এই সপ্তাহের আলোচনার কনটেক্সটে আমার মনে হয় একটু ফাইন্যান্সিং এর জায়গাটা আমরা একটু আলোচনা করতে পারি। এবং এখন খুব বড় ধরনের আলোচনা হচ্ছে প্রিন্টিং, টাকা ছাপানো নিয়ে। এবং আপনারা দেখেছেন যে অভিজিৎ ব্যানার্জি, নোবেল প্রাইজ উইনার, উনি গত দুদিন আগে টিভিতে এসেও খুব বললেন বাংলাদেশের কনটেক্সটে, উনি আগেও ইন্ডিয়ার কনটেক্সটেও বলেছেন যে টাকা ছাপানোর বিষয়টা খুব শক্ত হবে উনি বলতে চেয়েছেন, যেটা ছাপানো। এমনকি উনি এই পর্যন্ত বলেছেন যে
60-70% পর্যন্ত যদি এটা পৌঁছায় তাতেও হবে, যদি করাপশন এগুলোকে হয়তো এখন এত অ্যাড্রেস না করলেও চলবে। আমি যদি ওনার কথাটাকে মোটামুটি বুঝে থাকি মানে সারমর্মটা, তাহলে এরকম। আ এই ব্যাপারে আমাদের বক্তব্য কি? অথবা আমি যদি সুনির্দিষ্টভাবে আমার ব্যাখ্যাটা যদি একটু বলতে চাই। আমার কাছে যেটা একটু আশ্চর্য লেগেছে সেটা হচ্ছে যে অভিজিৎ ব্যানার্জি উনি যে কারণে নোবেল প্রাইজ পেয়েছেন এবং যে এরকম কারণে ওনার যে এক্সপার্টিস এবং গত বেশ কিছুদিন কয়েক বছর ধরে যে মডেল যে টেকনিকটাকে ওনারা খুব পপুলার করেছেন সেটা হচ্ছে র‍্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল RCT। এবং RCTর যে অ্যাডভান্টেজ অথবা RCTর যে পরিসর সেটা হচ্ছে খুবই মাইক্রো লেভেলে। কিন্তু আমার আশ্চর্য হচ্ছে যে যে RCT নিয়ে যারা কাজ করছেন এবং হি ইস দ্য কাইন্ড অফ চ্যাম্পিয়ন অফ RCT, উনি খুব ম্যাক্রো লেভেলে কথা বলছেন। এবং যে সাজেশনটা দিচ্ছেন প্রিন্টিং মানি প্রিন্ট করার সেটার জন্য উনার কোনো ব্যাকআপ RCT নাই। এবং খুব সম্ভবত এটার কোনো RCT করা সম্ভবও না। সুতরাং এটাও এক ধরনের একটা এক্সপোজ করছে যে আসলে যে টেকনিকস গুলো নিয়ে খুব হইচই করা হয়, সেগুলো নিয়েও আসলে তার সীমাবদ্ধতাগুলো কতটুকু। সো এটা একটা আমি এটা আমার আমি আমি জানি ইটস আ ডিবেটেবল ইস্যু। এটা একটা বিতর্ক করার জায়গা এবং এটা নিয়ে আমরা হয়তো কোনো সময় সুযোগ হলে অবশ্যই I welcome the questions. আ কিন্তু আমি যদি এখন RCT টা বাদ দিয়েও প্রিন্টিং মানির জায়গাটায় যাই, সেই জায়গাটা হচ্ছে যে আমার পজিশনটা এবং সানের পক্ষ থেকে আমরাও সম্মিলিত হয়ে বলার চেষ্টা করেছি যে, "দিস শুড বি দ্য লাস্ট রিসোর্ট।" আমরা আরো ৩ টে অপশনের কথা বলেছি। ১ম টা হচ্ছে সরকারের সমস্ত অপ্রয়োজনীয় আ প্রকল্পগুলোকে কাটছাঁট করা। ২য় আমরা বলেছি যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে ঋণ নেওয়ার অপশনস গুলোকে এক্সপ্লোর করা। ৩ নাম্বার বলেছি যে ব্যাংকিং খাত থেকেও সরকার ঋণ নিতে পারে এবং ৪ নাম্বার যেটা যদি আর কোন কিছুই করা না যায় তাহলে টাকা ছাপানো। এখন ইস্যুটা হচ্ছে যে অভিজিৎ ব্যানার্জির এবং অন্যান্যরা দেখলাম বেশ উৎসাহী হয়ে তারা টাকা ছাপানোটাকে খুব শক্তভাবে সামনে আনতে চাচ্ছেন। বাংলাদেশেও আমরা কয়েকজন অর্থনীতিবিদকে দেখেছি এরকম এই কথাটা বলতে। আমার ভয় হচ্ছে সরকার যদি অন্য অপশন গুলোকে ভালোমতো এক্সপ্লোর না করে এই টাকা ছাপানোর অপশনের দিকে যদি যায়, তাহলে যেটা হবে যে সরকার হয়তো দেখা যাবে টাকা ছাপাচ্ছে এমনকি কিছু unnecessary প্রজেক্টকেও ফাইন্যান্স করার জন্য। মানে এই জায়গাটা কিন্তু আ মানে দেখা যায় ইট মে গো বিয়ন্ড কন্ট্রোল। মানে কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। এবং আমরা সবাই জানি যে টাকা ছাপানো যদি একদিকে এবং আরেকদিকে যদি রিয়াল সেক্টরের ইকোনমি যদি এক্সপানশন না হয়, তাহলে এটা ইনফ্লেশন একটা বড় ধরনের প্রেশার হতে পারে। কিন্তু এখনকার সিচুয়েশন এ আমি যেটা বলেছি, I am not ruling out the possibility of printing money. কিন্তু আমি বলছি এই অপশনটাকে শেষ অপশন হিসেবে রাখা। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এরকম সময় যদি হয় এটা একটা ইনফ্লেশনারি প্রেশার থাকবে। কিন্তু এইজন্য এটাকে খুব কেয়ারফুলি ডিল করতে হবে এবং এটা মনে রাখতে হবে যে আমাদের যে উইক ইনস্টিটিউশনাল যে প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা আছে, উইক রেগুলেশন, এট দ্য সেম টাইম আমাদের যে সেন্ট্রাল ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের যে ইন্ডিপেন্ডেন্স, ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্স আছে, যদি প্রপারলি জিনিসটাকে হ্যান্ডেল না করা হয়, তাহলে এই টাকা ছাপানোর ব্যাপারটা ব্যাকফায়ার করতে পারে। সুতরাং এই জিনিসটা কিন্তু খুব কেয়ারফুলি আমরা মনে করেছি যে স্টিমুলাস প্যাকেজের ফাইন্যান্সিং এর জায়গাটাতে এবং সামনের দিনগুলোতে এমনকি অর্থনীতির চালিকা শক্তিকে সচল রাখার জন্য টাকা ছাপানোর অপশন যদি কেউ চিন্তা করে, সরকার যদি চিন্তা করে, এটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা দরকার। কিন্তু আমি আবারও রিটরেট করছি যে আমি কোনোভাবেই অপশনকে রুল আউট করছি না। এটা একটা লাস্ট অপশন হিসেবে চিন্তা করা যেতে পারে। থার্ড যে এরিয়াটা আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত নিয়ে, হেলথ সেক্টর নিয়ে এবং একটা অ্যালোকেশন নিয়ে। এখন একটা হয়তো বড় ধরনের একটা নাড়াচাড়া পড়বে যে যদি আমাদের হেলথ সেক্টরের পাবলিক হেলথ সেক্টরের দুরবস্থা দেখে যে হেলথ সেক্টরের অ্যালোকেশন বাড়ানো দরকার। এবং আমি শুনছি বাংলাদেশের অনেক ইকোনমিস্টই তারা বলছেন যে ৮ম পঞ্চবার্ষিকীর পরিকল্পনা যেটা সামনের এই বছর থেকে মাঝামাঝি থেকে শুরু হওয়ার কথা, সেখানে হেলথ সেক্টরের অ্যালোকেশন বড় ধরনের বাড়ানো দরকার এবং এটা বলছে। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরাও এটা স্ট্রংলি বলেছি। আমরাও বলেছি সানেম থেকে যে হেলথ সেক্টরের যে পাবলিক হেলথ স্পেন্ডিং সেটা এট লিস্ট জিডিপির অনুপাতে ৪% হওয়া উচিত। এখন এটা হচ্ছে ০.৫ ভাগ। তো যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু যখন এই ধরনের পলিসি সাজেশন গুলো বলি, এট দ্য সেম টাইম কিন্তু আমাদের মাথায় রাখা উচিত যে গত ২ দশকে কেন গত ২ দশকের মধ্যে আমরা জানি যে জাস্ট গত ১ দশকে ২ টো 5 ইয়ার প্ল্যান হয়েছে। ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ২০০১ থেকে ২০১০ এর মধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিছুটা হয়েছে একটা পঞ্চম, দেন পোভার্টি PRSP হয়েছে। এই জিনিসগুলো হয়েছে। তারপরেও এত কিছুর পরেও গত ২ দশকে কেন আমরা স্বাস্থ্য খাতে সরকারি যে খরচ সেটা ০.৫ ভাগ এরই কাছাকাছি ঘোরাফেরা করেছি
এবং আমি যদি শিক্ষা খাতে কথা বলি সেটাও 2% মতো এরই কাছাকাছি ঘোরাফেরা করেছে। সুতরাং এটা কিন্তু তার মানে যে যতই অথচ এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর প্রতিটাতেই কিন্তু খুব শক্তভাবে বলা হয়েছে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে অ্যালোকেশন বাড়ানোর জন্য। তাহলে কোন জিনিসটা আসলে আমাদের এলিটদেরকে, আমাদের পলিসি মেকারদেরকে আসলে উদ্বুদ্ধ করেনি যে তারা নীতির জায়গায়, তারা পলিসির জায়গায় অথবা প্ল্যানের জায়গায় তারা একরকম বলছেন, কিন্তু বাস্তবে তারা ইমপ্লিমেন্ট করছেন আরেকটা। তারা সেটাকে বাজেটে আনছেন না, সেটা ইমপ্লিমেন্ট করছেন না। তার অর্থ আমি যেটা বলতে চাচ্ছি শুধুমাত্র সাজেশন দিয়ে লাভ হবে না, আমাদের একটা ডিপার আন্ডারস্ট্যান্ডিং দরকার যে পলিসি মেকাররা তাহলে তারা কি তাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসবে এই ক্রাইসিসের সময়, এবং তারা কি তাহলে আসলে নতুন ভাবে কিছু চিন্তা করবে কিনা সামনে 5 বছরে। কারণ আমরা জানি যে যদি আমরা হিউম্যান ডেভেলপমেন্টে, হিউম্যান ক্যাপিটাল ফরমেশনে আমরা যদি এই ইনভেস্টমেন্টটা না করি স্বাস্থ্য এবং শিক্ষা খাতে, তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই ট্রেন্ড কিন্তু আমরা মিস করতে যাচ্ছি এবং অলরেডি আমরা অনেক পিছিয়ে, আমরা এখন দৌড়াচ্ছি হয়তো ট্রেনটাকে ধরার জন্য। টাইম ইজ গেটিং ভেরি ভেরি লেট। সুতরাং এই জায়গাটা আমি মনে করি আপনারাও কি চিন্তা করেন যে শুধুমাত্র অ্যালোকেশন বাড়ানো, যেটা আমরাও সানাম থেকেও বলেছি, কিন্তু কি বললে পলিসি মেকারদের কোন জিনিসটা দিয়ে এলিটদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে তারা আসলে একটু দে উইল থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ডিফারেন্টলি ইন দ্য নেক্সট 5 ইয়ার্স। আমার ফাইনাল পয়েন্টটা হচ্ছে ফরেন রিজার্ভের ব্যাপারটা নিয়ে। এটা আসলে আমি পয়েন্ট একটু এই কারণে বলছি যে আমার ফেসবুকে একজন কমেন্ট দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমিও কমেন্ট ছিল, একটা প্রশ্ন ছিল যে এরকম ক্রাইসিসে ফাইন্যান্সিং এর সময় আমরা ফরেন রিজার্ভের টাকা আমরা ব্যবহার করতে পারি কিনা। আসলে ফরেন রিজার্ভের টাকা অনেক দেশই কিন্তু আছে যাদের একটা হেলদি ফরেন রিজার্ভ আছে, তারা কিন্তু কোনো না কোনো ভাবে কোনো সেক্টরে তারা কিন্তু ইউজ করেছে, যেমন ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং এও কোনো দেশ ইউজ করেছে, সে এক্সাম্পল আছে। চায়নার এক্সাম্পল দিতে পারি, মালয়েশিয়ার এক্সাম্পল আমরা দিতে পারি, এরকম আছে কেস। তো এরকম ক্রাইসিস টাইমেও আমাদের ফরেন রিজার্ভ থেকে কোনো টাকা ব্যবহার করা যাবে কিনা সেই জিনিসটা হয়তো একটা ইস্যু আছে। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করা দরকার যে আমাদের ফরেন রিজার্ভ কিন্তু অলরেডি আন্ডার প্রেসার, কারণ আমাদের এক্সপোর্ট এবং রেমিটেন্স এই দুটো কিন্তু ব্যাডলি হিট, এবং সামনের দিনগুলোতেও কিন্তু আমাদের যেহেতু ইম্পোর্টের একটা ইস্যু আছে, এবং সেখানেও কিন্তু আমাদের ফরেন রিজার্ভ আমরা জানি যে একটা হেলদি ফরেন রিজার্ভ বলতে বোঝানো হয় যে একটা ক্রিটিক্যাল মান্থ অফ ইম্পোর্ট যদি ফাইন্যান্স করা যায়, তাহলে এই জায়গাগুলো একটু মাথায় চিন্তা রাখা দরকার যে ফরেন রিজার্ভ যদি আমরা ইউজও করি তাহলে সেটা আমরা কতদূর পর্যন্ত ব্যবহার করতে পারবো। ওখান থেকে যদি কোনো কিছু আমরা নেইও, আমরা ক্যাশ ফ্লো যদি আমরা ইকোনমিতে যদি বাড়াতে চাই তাহলে সেই জায়গাটুকু কতটুকু করা যায় সেই একটা অপশন হয়তো চিন্তা করার সুযোগ আছে। কিন্তু তারপরেও আমি বলছি যেহেতু এটার উপর একটা বড় ধরনের প্রেশার আছে, এবং সেই জিনিসটাও হয়তো মাথায় রাখা দরকার। আমি এখানেই থামছি, জাস্ট একটা ইন্টারঅ্যাক্টরি দিয়ে মানে একটা ব্যাকগ্রাউন্ড একটা আজকে আলোচনার বিষয়গুলো একটুখানি বলে আমি ওয়েলকাম করছি কেউ যদি কোনো তাদের কমেন্ট অভিমত কিছু বলতে চান, কোশ্চেন রাখতে চান, অপশন আছে। যাদের স্পিকার ফোন আছে তারা যদি, মাইক্রোফোন আছে, সরি মাইক্রোফোন যারা আছে তারা যদি কথা বলতে পারেন প্লিজ কথা বলতে পারেন। কিন্তু একটু তার নামটা একটু এখানে স্কাইপে একটু টাইপ করতে বলতে হবে যে আই ওয়ান্ট টু টক। আর যদি কেউ কারো কোনো মাইক্রোফোনের সমস্যা থাকে কিন্তু প্রশ্নটা লিখতে চান, মোস্ট ওয়েলকাম, প্রশ্নটা এখানে টাইপ করতে পারেন, আমি সেই প্রশ্নটা তুলবো আলোচনার জন্য। তো নেক্সট কে আছেন? কেউ যদি আমি নাম কি দেখছি, কেউ কেউ কথা বলতে চান এখন? নেক্সট কোনো কোশ্চেন অথবা অভিমত কিছু কাইন্ডলি। কোনো প্রশ্ন কি আছে কারো এই মুহূর্তে, অথবা কোনো কথা, কোনো অভিমত? আমি দেখছি মিস্টার আতিক টাইপ করছেন। আপনি কি টাইপ করবেন না আপনি কিছু বলতে চান? আপনি যদি বলতে চান মাইক্রোফোনটা আনমিউট করে কাইন্ডলি আপনি কথা বলতে পারেন। মিস্টার আতিক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু যদি ছোট করে পরিচয় দিতে হবে এবং তারপর আপনি যদি আপনার কথাটা বলেন। আমি আতিক শাহরিয়ার, ইকোনমিক্স ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে। বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। জি স্যার। বিশ্বের যে তেলের দাম যে হচ্ছে পড়তির দিকে যে দেখা গেল যে কয়েকদিন আগে আমরা এই নিউজটা দেখলাম যে মে মাসের যে তেলের যে ওরা হচ্ছে আগে
আহ, যে নিলামটা করেছিল, তো সেটার দামটা পড়তির দিকে। তো দেখা যাচ্ছে যে এইটার আমরা সুফলটা বা এইটার হচ্ছে আমাদের অর্থনীতিতে কেমন একটা প্রভাব ফেলবে, বা হচ্ছে আমরা দেখা গেছে যে বিগত আহ, কয়েকবার এরকম হচ্ছে তেলের দাম কমেছে, কিন্তু আমরা আর কি সাধারণ জনগণ সেটা লাভ হচ্ছে। তো এটা কি হচ্ছে আমরা মানে এই বর্তমান যে অর্থনৈতিক সংকটটা যে আমাদের দেশে যে আহ আহ, ব- সু- তো এখানে কিন্তু তেলের দামের বিষয়টাও হয়তোবা একটা বড় একটা প্রভাব ফেলতে পারে। তো সেক্ষেত্রে কি সরকার কি তেলের দামটা কমাতে পারে কিনা, যেহেতু বাজারে তেলের দামটা পড়তি দিকে বা হচ্ছে মন্দার হচ্ছে আহ আহ, দেখা রাইট, রাইট, শূন্যের নিচে নেমে গেছে। রাইট, অফ কোর্স জি আতিক। স্যার, আতিক, আমার কাছে এটা কি আমার প্রশ্ন এটাই। আর আছে কিছু? জি জি স্যার। আর কোনো প্রশ্ন আছে আতিক, না এটাই শুধু তেলের দাম নিয়ে? না স্যার, থ্যাংক ইউ হ্যাঁ আতিক, এইটাই থ্যাংক ইউ। আপাতত এটাই। জি আচ্ছা, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ আতিক। তুমি কি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টের? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ আতিক, থ্যাংক ইউ, ভেরি গুড কোশ্চেন। আমি ডেফিনেটলি আমার থ্যাংক ইউ। সানেমে আছে ডিমান্ড এন্ড সাপ্লাই সাইড থেকে আমরা আসবো, আমি সানেম টিমের কাছে আসবো। কাঞ্জিলাল, কাঞ্জিলাল তুমি তো আছো একদম খুশমত উত্তরের দিকে, প্লিজ আমি তোমাকে ফ্লোর দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি কাঞ্জিলাল রায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে মাস্টার্সে পড়ছি। স্যার, আমি যে জায়গাটা একটু আপনাদের কাছে একটা বিষয় একটু জানতে চাই। জানার বিষয়টি হচ্ছে, আপনি একটু আগেই বললেন যে আমাদের যে 850 প্ল্যান, এবং সেখানে হেলথ সেক্টরে ইনভেস্টমেন্ট নিয়ে, যেটা এখন জিডিপির মাত্র 0.5% রয়েছে। স্যার, আমি একটু স্যার কালো টাকার বিষয়টা একটু এখানে সামনে আনতে চাই এবং আপনাদের অভিমতটা জানতে চাই। আমরা স্যার, আমি একটু আগে চেক করছিলাম, ডয়চে ভেলের একটা রিপোর্ট বলছে, তারা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলছে যে অর্থ মন্ত্রণালয় খুব সম্ভবত 2011 সালে একটি জরিপ পরিচালনা করেছে, যে জরিপে তারা দেখতে পেয়েছে বাংলাদেশের জিডিপির 62.75% হচ্ছে কালো টাকা। তো এমন একটি জায়গায় স্যার আমরা দেখেছিলাম যে বিগত সময়গুলোতে সরকার আহ, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক এবং আবাসন বিনিয়োগের সময় কালো টাকা সাদা করার মতো 10%। স্যার, আমরা বর্তমানে যে সময় রয়েছে, আমাদের যে ফিন্যান্সিং নিয়ে আমরা অনেক বেশি কথা বলছি, আমাদের ব্যাংক থেকে ঋণ করার কথা, বা সানেম যেমনটা সাজেস্ট করেছে যে 4টি আপনাদের স্টিমুলাস প্যাকেজের জায়গা থেকে আপনারা বলেছিলেন, বিশ্লেষণ দিয়েছিলেন যে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক। তো স্যার, আসলে আমরা এই যে আমাদের বাংলাদেশে যে একটা বিশাল অ্যামাউন্টের কালো টাকা রয়েছে, আমরা আহ, এই সময়টাতে এই কালো টাকাটাকে কোনোভাবে ব্যবহার করতে পারি কিনা, গভর্নমেন্ট কোনোভাবে একটু উৎসাহিত করতে পারে কিনা যে আগের সেক্টর গুলোর সাথে সাথে নতুন করে হেলথ সেক্টরে যদি কালো টাকা ইনভেস্ট করে গভর্নমেন্ট জানতে চাইবে না? অথবা যেহেতু আমাদের বাংলাদেশের এই করোনা পরবর্তী সময়ে রিকভার করতে অনেক বেশি টাকার প্রয়োজন হয়, আহ, কালো টাকা সাদা করার ক্ষেত্রে প্রশ্নের পরিমাণটা কমিয়ে দিয়ে গভর্নমেন্ট একটু উৎসাহিত করবে কিনা, একটি প্রশ্ন স্যার। আর আমার আরেকটি প্রশ্ন হচ্ছে স্যার, টাকা ছাপ্পানোর কথা অভিজিৎ ব্যানার্জি যেমনটি বলেছেন, তিনি পশ্চিমবঙ্গ সরকারের খুব সম্ভবত যে অর্থনৈতিক যে নতুন কমিটিটা করেছেন মমতা ব্যানার্জি, সেখানে তিনি রয়েছেন, এবং আপনাদের জায়গা থেকে, সানুমের জায়গা থেকেও যে 4টি আপনারা পয়েন্টের কথা বলেছেন, 4 নম্বরে টাকা ছাপানোর কথা। স্যার, এই টাকা ছাপালে তো আমরা খুব স্বাভাবিকভাবে জানি যে একটা মূল্যস্ফীতি হয়ে যায়, যদিও এটা আমাদের খুব সম্ভবত এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ কোনো কনসার্ন না। কিন্তু এই যে মূল্যস্ফীতি হয়ে গেলে দেখা যাবে যে টাকা আমি যে জন্য ছাপাচ্ছি, আমার বাংলাদেশের যারা লোয়ার ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস গোষ্ঠী রয়েছে তাদের উপকারে আসার জন্য, কিন্তু এই মূল্যস্ফীতি হয়ে গেলে দেখা যাবে যে এই গোষ্ঠীটা আবার তো আহ, আগে থেকেই বাজার মনিটরিং এর মতো বিষয়গুলো আরেকটু জোর দেওয়া উচিত কিনা, এই দুটি বিষয় যদি স্যার একটু কমেন্ট করেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ কাঞ্জিলাল। আমরা একটু সানেম টিমের কাছে যাব এবং আমি একদম স্পেসিফিক রিকোয়েস্ট করব এক একজনকে একটা একটা করে উত্তর দেওয়ার জন্য, সবগুলো না। তো আমি যদি ডক্টর সাইমা বিদিশাকে রিকোয়েস্ট করি একটু জাস্ট সিম্পলি অয়েল প্রাইস নিয়ে এই মুহূর্তে একটু কমেন্ট করার জন্য। অয়েল প্রাইসে যে দাম যে আমরা দেখছি অনেক কমে গেছে, সেটার কি ইমপ্লিকেশনটা কি হবে? ডক্টর সাইমা বিদিশা, কাইন্ডলি প্লিজ।
আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা এখন বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিওতে নেই। আমরা যদি নর্মাল সময় আমরা দেখতাম, অন্যান্য সময় আমরা দেখেছি যে বাইরের দেশের সাথে আমাদের দেশের অয়েল প্রাইসের কিন্তু সেইভাবে অ্যালিনিয়েশনটা হয় না। অর্থাৎ যখন দেখা যায় যে তেলের দাম বাড়ছে তখন আমাদের এখানে বাড়ে, কিন্তু যখন কমে তখন কিন্তু কমানো হয় না। সেই সময় সরকারের পক্ষ থেকে যে যুক্তিটা থাকে, যুক্তিটার কিছুটা হলেও মানে যুক্তির ব্যাপারেও কিছু কথা রয়েছে, তবে যুক্তিটা যেটা থাকে সেটা হচ্ছে যে যেহেতু অয়েল প্রাইস বেড়ে যাওয়ার সময় একটা বড় ধরনের সাবসিডি গভর্নমেন্ট দেয় অয়েল প্রাইসটাকে, দেশের বাজারে অয়েল প্রাইসটাকে মোটামুটি ভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার বা মোটামুটি ভাবে একটা সীমার মধ্যে রাখার, সেই কারণে যখন অয়েল প্রাইসটা কমে যায় তখন ওই টাকা, তখন সর্ট অফ সেটাকে একটা কাউন্টার ব্যালেন্স করার একটা বিষয় থাকে। তো এটা হচ্ছে নর্মাল সময় যে বিষয়টা। এখন যদিও এক্ষেত্রে আবার একটা বড় একটা আর্গুমেন্ট যেটা আছে সেটা হচ্ছে যে এই মানে এইখানে গভর্নমেন্টের যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলা জড়িত এবং প্রাইভেট সেক্টরে যে স্টেক হোল্ডাররা জড়িত আছে, বলা হয়ে থাকে যে সেখানে যে ধরনের ওয়েস্টেজ হয় সেই ওয়েস্টেজটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারতাম তাহলে আসলে এই এই যে অয়েল প্রাইস কমার ফলে যে সুবিধাটা, সেই সুবিধাটা জনগণকে পেত এবং সাবসিডির কথা যেটা বলা হয় সাবসিডিটাকে ব্যালেন্স করবার জন্য, সেটা কিন্তু ওই ওয়েস্টেজ গুলার থেকেই আসলে আমরা নিতে পারতাম। কিন্তু এখন আমরা যে কথাটা বলছি, এখন পরিস্থিতিটা যেটা, এখন দুটা অয়েল প্রাইসের দুটা ব্যাপার। একটা হচ্ছে অয়েল প্রাইস কমে যাওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ ইমপ্লিকেশন আমি যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রেমিটেন্সের উপর। কারণ আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের যে প্রচুর শ্রমিকরা থাকে, এই অয়েল প্রাইস কমে যাওয়ার ফলে ওইখানকার অর্থনীতিতে কিন্তু একটা বড় ধরনের এফেক্ট পড়বে এবং আমরা অলরেডি কিন্তু রেমিটেন্স রিসিপিয়েন্ট অনেকে কিন্তু টাকা পাঠাতে পারছেন না এবং রেমিটেন্স রিসিপিয়েন্ট হাউস হোল্ড একটা সমস্যায় আছে। সো এটা একটা বড় সমস্যা, যেটার একটা বড় ইমপ্লিকেশন হতে পারে অয়েল প্রাইসটা কমে যাওয়ার। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সরকার এখন কি পলিসি নেবে। এখন বুঝতে হবে এই পর্যায়ে কিন্তু যেহেতু বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিও না, সুতরাং এখন আসলে তেলের দাম কমানোর সাথে সাথে তেলের দামটা এখানে কমানোটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। কারণ এখন যে পরিস্থিতি সেখানে কোনোভাবেই কোনো কিছুর দাম বাড়ানোর তো প্রশ্নই ওঠে না। কিছুটা সাবসিডি দেওয়ার মাধ্যমে সাধারণ মধ্যবিত্ত জনগণকে একটু স্বস্তি দেওয়া, সেটা দরকার আছে এখন। তবে আমি যেটা মনে করি যে এই তেলের দামের বিষয়টা কি হবে, এই বিষয়টা আসলে খুব প্রাইমারি কনসিডারেশন এখন না। এখন যেহেতু আমাদের প্রায়োরিটি এরিয়া গুলো ডিফারেন্ট, মানে অন্যান্য আছে, কিন্তু তারপরও এই লোকাল মার্কেটে তেলের দামটা কমানোর ব্যাপারে, সেই কমানোটা একটা গভর্নমেন্টের একটা পলিসি ইনস্ট্রুমেন্ট হতে পারে। সেটা হচ্ছে সাধারণ মানুষকে, বিশেষ করে মিডল ক্লাস বা যারা খুব ভালনারেবল পপুলেশন, লোয়ার মিডল ক্লাস, তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য। সুতরাং এটা মানে একেবারেই আমার ব্যক্তিগত মতামত। তো বেসিক্যালি যেটা নির্ভর করবে যে সরকার আসলে বিভিন্ন জায়গায় যেহেতু খরচ হচ্ছে, সুতরাং আসলে এই খরচটা ফাইন্যান্স করবে কিভাবে। সুতরাং সেক্ষেত্রে এটা কতটা করবে সেটা দেখবার বিষয়। রাইট। নো বিদিশা, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট একটু অ্যাড করব যে বিদিশা যেটা বলছিলেন যে আহ, এই সময়ের ব্যাপারটা, কারণ এই মুহূর্তে কিন্তু গ্লোবাল ট্রেড কিন্তু বন্ধ সত্যিকার অর্থে, মানে এবং মধ্যপ্রাচ্য থেকে নতুন করে তেল, যেটা কম দামের যে তেল, যেটা কাঞ্জিরা যেটা উল্লেখ করেছে, সেটাও কিন্তু আস্তে আস্তে, এবং একটা জিনিস মনে করতে হবে, এই যে প্রাইসটা ফল করেছে, দিস এ ফিউচার প্রাইস, দিস নট দ্য কারেন্ট প্রাইস। সো এটা কিন্তু ওইটার বেনিফিট পেতে কিন্তু আরো সময় লাগবে। সুতরাং এই সময়ে আমাদের হয়তো প্রায়োরিটিটা হচ্ছে যে কিভাবে আমরা নর্মাল ইকোনমিতে নর্মাল ট্র্যাকে ফিরে আসবো। সেক্ষেত্রে হয়তো একটা স্টেজে সুযোগ থাকতে পারে, যে একটা জায়গা হতে পারে যেখানে যদি সরকার মনে করে এবং সরকার যদি হিসাবে জায়গা থাকে যে তেলের জায়গায় কোথাও সরকার আসলে অতিরিক্ত নিচ্ছে, আহ সেই জায়গাটা হয়তো দাম কমানোর যদি কোনো সুযোগ থাকে স্টিমুলেট করার জন্য ইকোনমিতে, আমার কাছে মনে হয় সেটা হয়তো অপশনটা নিতে পারে। আমার ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট যে মাহতাবউদ্দিন, আমি তাকে বলছি, কারণ আরেকজন মাহতাবউদ্দিন আছে, তাকে আমি একটু পরে দিচ্ছি ফ্লোর। মাহতাব, প্রশ্ন আছে ব্ল্যাক মানি নিয়ে, এবং কাউন্সিলরের যে প্রশ্নটা আছে সেটা কেউ উত্তর দিতে পারবে, যে এটা কি ও বলছিল যে কিভাবে চ্যানেলিং করা যায় এবং এই জায়গাটা। স্যার, থ্যাংক ইউ সো মাচ।
প্রথমত জিনিসটা কাজিলাল, থ্যাংক ইউ সো মাচ, একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট তুলে নিয়ে এসছে। আমি প্রথমত জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে এই কালো টাকা, ব্ল্যাক মানি যেটা হোয়াইট করার যে, কালো টাকা সাদা করার যে প্রক্রিয়ার কথা আমরা বছর পর বছর দেখে এসেছি, একটা ব্যাপার একটু কয়েকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে। প্রথমত জিনিসটা সেটা হচ্ছে, যদি না আমাদের যেই অথরিটি, যেমন এনবিআর আমাদের ট্যাক্সের অথরিটি, যতক্ষণ না আমাদের এনবিআর স্ট্রং হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে কালো টাকা সাদা করার যেই স্কিমটা দেওয়া হচ্ছে, যেখানে আমরা আমরা আশা করছি যে এরপর আর কোনো কালো টাকা থাকবে না, বা কালো টাকা যাদের হাতে আছে তারা কালো টাকাটা সাদা করে ফেলবেন, মানে বৈধ করে ফেলবেন, যতক্ষণ পর্যন্ত না এনবিআর স্ট্রিক্ট হচ্ছে বা এনবিআর শক্তিশালী হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রসেসে সাকসেস আসবে না। এটা এটা একটা কারণ হচ্ছে, প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে, আপনারা হয়তো, যেমন কাজিরাল ইকোনমিক্স এর স্টুডেন্ট, আপনাদের মধ্যে যারা ইকোনমিক্স আছেন তারা হয়তো জিনিসটা জানবেন, একটা গেম থিওরি বলে একটা একটা ব্যাপার আছে, সেটাতে এই জিনিসটা খুব সহজে এক্সপ্লেন করা যায়। যেই লোকটা আজকে কালো টাকা সাদা করবেন, তিনি যদি জানেন যে সামনের বছরও তাকে এই কালো টাকা সাদা করার সুযোগটা দেওয়া হবে, তাহলে তার কাছে এই অপশনটা, তিনি সবসময় এই জিনিসটা চাবেন যে তার পুরো পুরো কালো টাকা যতটুকু আছে পুরোটা উনি সাদা করবেন না। এবং আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা বিদিশা ম্যাডাম অলরেডি একটি মেনশন করেছেন যে এখন বিজনেস অ্যাজ ইউজুয়াল সময় এখন যাচ্ছে না। এই সময় অলরেডি সবগুলি ব্যবসা বাণিজ্য যা যা আমরা দেখতে পাচ্ছি সবগুলি অলরেডি হচ্ছে পড়তির দিকে, এবং আমাদের বিজনেসম্যান যাদের হাতে এরকম বড় অঙ্কের কালো টাকা আছে তারা কিন্তু, বিজনেসম্যানদের পুরো প্রথম মোটিভেশন হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। যেহেতু এই সময়টা সব ধরনের ব্যবসা বাণিজ্য সবকিছু স্থবিরতার দিকে, এই আনসার্টিনিটিতে তাদের কাছে ওই ইনসেন্টিভ কিন্তু থাকবে না ওই কালো টাকাটাকে সাদা করার বা ওই চ্যানেলে নিয়ে আসার জন্য। তো বাট আমি মনে করি যে কাঞ্জিলাল যে পয়েন্টটা তুলে নিয়ে এসছে, যে এটা একটা ওয়ান অফ দ্য সোর্সেস ফর আওয়ার মানি হতে পারে, অবশ্যই হতে পারে, তবে এখানে এনবিআর একটা বড় রোল প্লে করতে হবে। এবং যেটা আমরা বারবার বলে আসছি, যে আমাদের একটা ভালো একটা রিফ্লেকশন দরকার, যে আমাদের কি কি ভুল ত্রুটি ছিল ওভার দ্য ফার্স্ট ফিউ ডিকেড, যে আমাদের কোন জায়গাগুলো আরো স্ট্রং হওয়া উচিত ছিল। সেখান থেকে আমি মনে করি যদি আমরা এনবিআর কে স্ট্রেংথেন করতে পারি, এনবিআর যদি একটা স্ট্রং রোল প্লে করে, তাহলে এটা পসিবল। স্যার, থ্যাংক ইউ মাহতাব, মনে ভেরি গুড অ্যানালিসিস। আসলে কাঞ্জিলাল, আমি জাস্ট এই পয়েন্ট এখানে আপাতত এখানে শেষ করবো, যদি পরে ঘুরে আসে অন্য কেউ আলোচনা করে তাহলে তো ডেফিনেটলি এটুকু বলে যে আমাদের কিন্তু কালো টাকা সাদা করার অভিজ্ঞতা কিন্তু খুব শক্তিশালী না, মানে খুব ভালো যে অভিজ্ঞতা আছে তা না, যে খুব সাকসেসফুল না। সুতরাং এরকম সময় যে সংকটের কথাও যেটা মাহতাব একটু আগে খুব নাইসলি এক্সপ্লেন করলো, যে মানুষ পকেট থেকে আসলে টাকা বের করবে কিনা এবং কোন জায়গায় সে আরো ফার্দার বিনিয়োগ করার ব্যাপারে উৎসাহিত হবে কিনা, সেই কনস্ট্রেন্টটা কিন্তু থেকে যাবে। সুতরাং এটা হয়তো মাথায় রাখার ব্যাপার আছে। আমি কাঞ্জিলালের ওই পয়েন্টটা দিয়ে, আমি ওটার মোর অফ এ কমেন্ট ছিল, আই টেক ইট এজ এ কমেন্ট, যে প্রিন্টিং মানি ইনফ্লেশন কেউ দ্বিমত করছে না, এবং ডেফিনেটলি যে এটা প্রিন্টিং মানির ব্যাপারটা, ইনফ্লেশনারি প্রেশার থাকবেই, কিন্তু এই জায়গাটুকু মাথায় রাখতে হবে যে ইনফ্লেশন হলেও এটা যদি আমি যেটা বলেছিলাম, যদি এটাকে কন্ট্রোল ওয়েতে, এটাকে যদি একটা ওভাবে ম্যানেজ করা যায় এবং কি পরিমাণের প্রয়োজন তার থেকে অতিরিক্ত যদি না হয়, এনভায়রনমেন্টে সেরকম যদি একটা জায়গায় করা যায়, তাহলে হয়তো এটা সুফলটা আমরা পেতে পারি। কিন্তু আমি ওই কনসার্ন গুলো অলরেডি রেজ করেছি, যে আমাদের রেগুলেটরি এনভায়রনমেন্ট খুব উইক, আমাদের সেন্ট্রাল ব্যাংকের সেরকম ইন্ডিপেন্ডেন্স নেই, মানে টাকা কতটুকু ছাপানো হবে না হবে এটা দেখা যাবে সেন্ট্রাল ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের কোনো সেরকম কোনো সে থাকছে না, এটা হয়তো অন্য কেউ ডিসাইড করছে। সুতরাং এটা কিন্তু একটা বিপজ্জনক সিচুয়েশন করতে পারে। আরেকটা জায়গা আমি হয়তো আলোচনার, আমি এখন ফ্লোর দিব অন্যদেরকে, কিন্তু আরেকটা পয়েন্ট হয়তো আমরা একটু আলাপ করতেই পারি একটা সময়, যেটা একবার বলা হয়েছে যে কি করার, ওই লকডাউন খুলে দেওয়ার যে ব্যাপারটা, লকডাউন খুলে দেওয়া নিয়েও একটা প্রশ্ন আছে, যে কতদিন খোলা, কখন খোলা, কি খোলা। আমরা দেখছি যে ইভেন অভিজিৎ ব্যানার্জি এবং কে মুশফিক মোবারক ইয়েল ইউনিভার্সিটি, তারাও বলছেন লকডাউন এখানে কাজ করে না, সেভাবে খুলে দেওয়ার ইস্যু আছে। তো আমার কাছে মনে হয় সেটা নিয়েও যদি কোনো ধরনের কথা থাকে, প্রশ্ন থাকে, এটা নিয়ে হয়তো আলোচনা করতে পারি। যে জিনিসটা খেয়াল করা দরকার, সানেমের পক্ষ থেকে আমরা বলেছি যে সীমিত পর্যায়ে হলেও কোনো কোনো অর্থনৈতিক খাত খুলে দেওয়ার হয়তো প্রয়োজন আছে। অলরেডি কিছু কিছু অর্থনৈতিক খাত খোলা আছে, আমরা জানি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, কিছু এসেনশিয়াল ইন্ডাস্ট্রি যেগুলো খোলা আছে করে, কিন্তু গার্মেন্টস এর মতো খাত অথবা অন্যান্য যে খাতগুলোতে, যেখানে আমরা দেখেছি যে চিত্র গত মাসে, এমনকি আজকেও কিছু নাকি আমরা পত্রিকায় দেখছি যে অনেক শ্রমিক এখন ব্যাক করা শুরু করেছে, বিকজ দে ডিড নট রিয়েলি গেট দ্য ক্লিয়ার মেসেজ যে আসলে 25 তারিখের অথবা 26 তারিখ থেকে গার্মেন্টস আবার খুলবে কিনা।
তো এই জায়গাতে কিন্তু আমার কাছে মনে হয় আমরা সানেম থেকে বলার চেষ্টা করেছি যে খাত ভিত্তিক অর্থাৎ সেক্টর স্পেসিফিক অ্যান্ড রিজিয়ন স্পেসিফিক প্রোটোকল তৈরি করা দরকার, এবং সেই প্রোটোকল হচ্ছে যে কিভাবে হেলথ প্রোটোকল, কিভাবে ফ্যাক্টরিটা চলবে, হেলথ রেগুলেশনস কিভাবে ওটাকে মেনটেন করা যেতে পারে, এবং ওয়ার্কার্সদের হেলথ সেফটি কিভাবে এনশিওর করা যেতে পারে, এই সমস্ত কিছু করেই যদি কিছু কিছু ফ্যাক্টরি ওপেন করা যেতে পারে স্লোলি। সেই জায়গাগুলোকে যদি না করে হঠাৎ করে যদি খুলে দেওয়া হয়, হঠাৎ করে যদি লকডাউন খুলে দেওয়া হয়, সেটা কিন্তু ডিজাস্টার এফেক্ট ফেলতে পারে। এবং আমি ওই জায়গাটা একমত না মুশফিক মোবারকের সাথে, যেটা বলছেন যে এখানে উনি বলেছেন যে আমাদের এখানে ডেমোগ্রাফিক কম্পোজিশন হচ্ছে এখানে ইয়ুথ অনেক বেশি ইউরোপের তুলনায়, সে কারণে ইয়ুথরা আসলে তাদের বাই নেচার তারা হয়তো এসব লকডাউন মানতে চায় না, বাইরে চলে আসে। এটাও সত্য যে আমাদের এখানে কিন্তু ইউরোপের তুলনায় বেশি ইয়ুথরাই মারা যাচ্ছে অথবা এফেক্টেড হচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় যে খুব সরলীকরণ ভাবে কান্ট্রি কনটেক্সট না বুঝে যদি এরকম বিপজ্জনক সাজেশন দেওয়া হয়, সেটা কিন্তু ব্যাকফায়ার করতে পারে। আমি যাচ্ছি এখন মাহতাবউদ্দিন, যিনি আমার ডিপার্টমেন্টের মাহতাবউদ্দিন না, আরেকজন, একটু তাকে ফ্লোর দিচ্ছি। একটু ছোট করে পরিচয় দিয়ে মাহতাবউদ্দিন আপনারা যদি প্রশ্নটা করেন অথবা কোনো যদি মতামত রাখতে চান প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মাহতাবউদ্দিন, হাজী মোহাম্মদ দানের সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমি মাস্টার্স করতেছি। জি বলুন। স্যার, আমার কথা হলো, আমরা যখন করোনা ভাইরাসের সবচেয়ে বড় ইম্প্যাক্টটা পড়বে মিডল এন্ড লোয়ার মিডল এবং পোর যারা আছি তাদের উপর, এবং করোনা ভাইরাসের সবচেয়ে বড় ইম্প্যাক্ট হবে স্যার ফুড ইনসিকিউরিটি। স্যার, আমরা আমাদের এগ্রিকালচার খাত নিয়ে যে কতটুকু সন্তুষ্ট আমরা জানি না স্যার। কিছুদিন স্যার কয়েক মাস আগে আমি একটা রিপোর্ট পড়েছিলাম পত্রিকায়, প্রথম আলো পত্রিকায়, যে আমাদের পোস্ট হারভেস্ট বা আমাদের হারভেস্টিং এর ক্ষেত্রে আমরা মাত্র 1% মেশিনারি বা টেকনোলজি ব্যবহার করে হারভেস্ট করার ক্ষেত্রে। কিন্তু স্যার আমরা অনেক বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছি, বাট স্যার আমাদের এই কোর কিছু সেক্টর, যেমন স্যার পাবলিক হেলথ, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পাবলিক হেলথের কি বাজে অবস্থা আছে। স্যার আমরা এই যে হাওড় এলাকায় যে এগ্রিকালচার যে উৎপাদনটা হচ্ছে স্যার, এখন লেবারের অভাবে স্যার আমরা যদি আমাদের এগ্রিকালচার সেক্টরে যদি স্যার ডেভেলপ না করি, তাহলে তার এই ফুড ইনসিকিউরিটির বিশাল বড় ইম্প্যাক্ট স্যার আমাদের উপর পড়ে স্যার। আমরা কিভাবে এটা ওভারকাম করতে পারি? থ্যাংক ইউ মাহতাব, আমার মনে হয় খুব রিলেভেন্ট কোশ্চেন করেছেন। এগুলো নিয়ে আমরা সানেমের আগেও বলেছি, বাট ডেফিনেটলি আমি চাইবো যে পার্টিসিপেন্টরা তারা এই ব্যাপারে মতামত তুলে ধরেন। আমরা আরো কিছু প্রশ্ন নেই। মোহাম্মদ রুবেল, আপনি কিছু বলতে চেয়েছেন, একটু পরিচয় দিয়ে, ছোট করে পরিচয় দিয়ে আপনি আপনার কথা বলুন। মোহাম্মদ রুবেল, একটু মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। মোহাম্মদ রুবেল কি আছেন নাকি? আপনি বলেছেন যে আপনি প্রশ্ন করতে চান। হ্যাঁ প্লিজ একটু আপনি কি টাইপ করতে চান? যদি কথা বলতে চান, আই এম গিভিং ইউ দ্য ফ্লোর। আর যদি মাইক্রোফোনে কোনো সমস্যা থাকে তাহলে আপনি কোশ্চেনে টাইপ করেন, আমি নেক্সট কারো কাছে যাব তাহলে। আচ্ছা, আমি যদি তাহলে একটু এই যে প্রশ্নটা এসছে এগ্রিকালচার নিয়ে এবং এটা নিয়ে, আমি সানেমেরই আমি যদি ফাবিয়া যদি সানেম রিসার্চ অ্যাসোসিয়েট, যদি এই প্রশ্নটা যদি একটু অ্যাড্রেস করতে পারো, যে এগ্রিকালচারের ব্যাপারটা নিয়ে যে প্রশ্নটা এসছেন, প্রশ্নটা করেছেন, সেটা যদি একটু মাহতাবউদ্দিন, ফাবিয়া। জি, থ্যাংক ইউ স্যার। এগ্রিকালচার ব্যাপারটা যেটা, যে এখন একটা মেইন প্রবলেম হচ্ছে যে মানুষের কাছে ফুড, অ্যাডিকুয়েট সাপ্লাই অফ ফুড পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা কনসার্ন যে ফার্মাররা ঠিক প্রাইস পাচ্ছেন না তাদের প্রডিউসের জন্য। সো একটা হতে পারে যে গভর্নমেন্ট ফার্মারের কাছ থেকে কিছু ফুড কিনে নেওয়া, সো দ্যাট দে গেট দি কারেক্ট প্রাইস ফর দেয়ার প্রডিউস, এবং তারপর সেটাকে ঠিকভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার যে ব্যাপারটা, সেটা একটা হতে পারে। থ্যাংক ইউ ফাবিয়া। আমরা সানেমের পক্ষ থেকে ফাবিয়া যেটা বলেছে সেটার সাথে আরেকটু আমি অ্যাড করছি। আমরা বলেছি যে অফকোর্স হাই ইম্পর্টেন্স দেওয়া দরকার এগ্রিকালচার সেক্টরে, কারণ আমাদের ফুড সিকিউরিটি ব্যাপারটা যেটা ফাবিয়া বলেছে, এটা অসম্ভব রকম হাই ইম্পর্টেন্স। এখন আপনি একটু খেয়াল করে দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু নিজে কিন্তু কনসার্ন রেইজ করেছেন যে গ্লোবাল লেভেলে ফুড ইনসিকিউরিটি হতে পারে, এবং তার পরপরই আমরা দেখছি যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো তারাও কিন্তু এরকম রিপোর্ট প্রকাশ করছে। WFP তারা প্রকাশ করেছে যে গ্লোবাল হাঙ্গারের ব্যাপারটা, যে কি পরিমাণ
মাস স্কেলে কি বিশাল পরিমাণ ওয়ার্ল্ড পপুলেশন তারা হাঙ্গারে পড়তে পারে, এবং বাংলাদেশও কিন্তু এর থেকে ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই। এবং এই ক্ষেত্রে খুবই হাই প্রায়োরিটি এগ্রিকালচারের দিকে যাওয়া দরকার। এবং যে পয়েন্টটা বলেছেন আমার কাছে মনে ইটস ভেরি ভ্যালিড পয়েন্ট মাহতাবউদ্দিন, যে আমরা আসলে বড় বড় মেগা প্রজেক্টে গেছি, বড় বড় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে যাচ্ছি, কিন্তু আসলে আমাদের এগ্রিকালচারের মেকানাইজেশন অথবা এগ্রিকালচারাল সেক্টরে টেকনোলজিক্যাল ইনোভেশন অথবা অ্যাডভান্সমেন্টে এখনো কিন্তু আমরা অনেক দেশ থেকে পিছিয়ে আছি। আমাদের এগ্রিকালচারাল ল্যান্ডের যে প্রোডাক্টিভিটি বিশেষ করে এবং ইন টার্মস অফ ক্যাপিটাল ইন্টেন্সিটি কিন্তু অন্যান্য অনেক দেশের, চায়নার কথা বলি, ভিয়েতনামের কথা বলি, সাউথ ইস্ট এশিয়ার, ইভেন ইন্দোনেশিয়ার কথা বলি, এদের থেকে অনেক পিছিয়ে আছে। এবং এখন দেখা যাচ্ছে যে আমরা এরকম একটা ক্রাইসিস টাইমে মেকানাইজেশনটা কত দরকার ছিল। সুতরাং আই ফুললি এন্ডোর্স ইউর ভিউ মাহতাবউদ্দিন, যে আসলে এই জায়গাটা খুব হাই ইম্পর্টেন্স দিয়ে দেখা দরকার। আমি একটা প্রশ্ন দেখছি রাফিউল আহমেদ ফ্রম শাহজাহান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, আমি তার আগে আমি মোহাম্মদ রুবেলকে আমি দিব ফ্লোর, কিন্তু তার আগে আমি রাফিউলের প্রশ্নটা একটু পড়ে নেই। রাফিউল আহমেদ ফ্রম শাহজাহান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলছে, দ্য গ্লোবাল বডিজ হেড অফ IMF Kristalina Georgieva said half of the world's countries have asked the IMF for a bailout amid the coronavirus pandemic. In this situation, how long we can expect their support in this crisis? সো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে IMF এর কাছে আসলে তো অনেকই টাকা যাচ্ছে, তো সেখানে আমরা এখন IMF থেকে কত টাকা পেতে পারি। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আই থিঙ্ক দ্য ফার্স্ট পিলার, সেটা হচ্ছে ডিজিজ কন্ট্রোল ইজ গেটিং দ্য লিস্ট অ্যাটেনশন। শুড উই গো ফর হার্ড ইমিউনিটি অপশন? সো এটা আমার কাছে মনে হয় ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং ডিবেটেবল পয়েন্ট। আমি এটা নিয়ে আলোচনা করার জন্য আমি রাখছি, এনিওয়ান ক্যান ডিসকাস। সো দুটো পয়েন্ট রাফিউল তুলেছে, একটা হচ্ছে IMF থেকে আসলে আমরা টাকা কত পেতে পারি, কারণ অনেকেই টাকা যাচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে যে আমরা হার্ড ইমিউনিটি অপশনে যাবো কিনা ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে। হার্ড ইমিউনিটি, যেটা ইনফ্যাক্ট ব্রিটেন কিন্তু তারা কিন্তু শুরুতে এটা চেষ্টা করেছিল হার্ড ইমিউনিটি অপশনে, এবং সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে ব্রিটেনে, যে এই ধরনের হার্ড ইমিউনিটি অপশনে গেলে বেসিক্যালি অনেক সমালোচনার সম্মুখীন হচ্ছে ইনফ্যাক্ট বরিস জনসন, যে এটা কতটুকু সাকসেসফুল হতে পারে। সো এবং ইনফ্যাক্ট বাংলাদেশের মতো দেশে এটা কতটুকু হতে পারে। বাট দিস ইজ এ ডিবেটেবল কোশ্চেন, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমি এই কোশ্চেনটা নিয়ে আলোচনা চাইবো যে কেউ এটা নিয়ে রেসপন্ড করতে। মোহাম্মদ রুবেল, আপনাকে আমি ফ্লোর দিচ্ছি, প্লিজ একটু ছোট করে পরিচয় দিয়ে আপনি আপনার প্রশ্নটা করুন অথবা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। শোনা যাচ্ছে কি আমাকে প্লিজ? শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মোহাম্মদ রুবেল, আমি মাস্টার্স করেছি সোশিওলজি থেকে ফ্রম সাউথ এশিয়ান ইউনিভার্সিটি নিউ দিল্লি। আমি এখন ইন্টারন্যাশনাল ইয়ং ফেলো অফ এফকে নরওয়েজিয়ান গভর্নমেন্টাল এজেন্সি। সো আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এখন লকডাউন সিচুয়েশন ফেস করছি। সো এটার পরে আমাদের একটা অর্থনৈতিক ক্রাইসিস দেখা যাবে, এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই। সো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, আপনি গতকাল মনে হয় প্রথম আলোতে একটা আর্টিকেল লিখেছেন যে আমরা কি কি আমাদের করণীয় কাজ আফটার যে লকডাউন সিচুয়েশন, এটা অর্থনীতি পুনরুদ্ধারের জন্য। সো এখানে আপনি একটু স্পেসিফিকলি ইন্ডিকেট করেছেন যে কৃষকদের ব্যাপারে একটু তাদের যে স্বাস্থ্যগত বা তারা যে প্রোডাক্টগুলো প্রডিউস করবে, সো এই যে তাদের পণ্যগুলো বাজারে সরবরাহ করার জন্য আমাদের একটা সমন্বিত ব্যবস্থাপনা দরকার। সেখানে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপর কৃষি মন্ত্রণালয়, তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়, এগুলোর সমন্বয়ে একটা কাজ করা হবে। সো আমার প্রশ্নটা হচ্ছে যে কৃষকদের জন্য আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যেটা একটা সার্বিক প্রণোদনার ভিতরে তাদেরটা ইনক্লুড করা আছে। সো এই প্যাকেজটা তাদেরকে কতটুকু সুষমভাবে বন্টন করা হবে, এটা আমরা কতটুকু নিশ্চিত? কারণ আমাদের ফুড যদি সিকিউরিটি যদি না থাকে, তাহলে দেখা যাবে যে আমরা অনেকেই যারা একবারে যারা এক্সট্রিম পোর এবং যারা পোর ছিল আগে, সো আমরা এর আগে একটা গবেষণায় দেখেছি যে আমরা বিগত কয়েক বছরে যারা এক্সট্রিম পোর এবং যারা পোর ছিল তারা অনেক বেশি গ্রাজুয়েট করেছে। কিন্তু এই সিচুয়েশন যেটা আমরা নাওয়েডে যেটা ফেস করছি, সেটা কিন্তু এটার ফলে আমাদের যে সফলতা বিগত দিনগুলো সেটা কিন্তু আর থাকবে না। সো আমরা যদি কৃষি ক্ষেত্রে বিশেষ করে যদি আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি এটা নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের আরো কঠিন একটা ভয়াবহ সিচুয়েশন আমরা সম্মুখীন হতে পারবো। সো আমার পক্ষ থেকে যেটা প্রশ্ন যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার পরিপ্রেক্ষিতে
আপনার মতামতটা কি এই কৃষি ক্ষেত্রে? কারণ কৃষি যদি না বাসে তাহলে আমরা কিন্তু বাঁচবো না। কারণ দেখা গেছে যে কিছু ক্লাস ফ্যামিলি ছিল, মানে পরিবার ছিল যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, যেমন মাঝারি ব্যবসা করত, তারপর কিছু অটো চালাতো, পাঠাও উবার এইগুলোর কাজে নিয়োজিত ছিল। তো তাদেরকে কিন্তু আমরা গরিব বলবো না, বা পোর একবার এক্সট্রিম পোর বলবো না, তারা কিন্তু মোটামুটি একটা মাঝারি একটা ফ্যামিলি থেকে চলে আসছে। সো কিন্তু এই সিচুয়েশন যেটা আমরা নাওয়াডেজ ফেস করছি, তারাও কিন্তু এখন গরিবের পর্যায়ে চলে আসছে, ওই শ্রেণীতে চলে আসছে, কারণ তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। সো আমরা যদি এই কৃষি ক্ষেত্রের এই ক্ষেত্রে যদি আমরা ভালো বা স্বচ্ছতা যদি জবাবদিহি না করতে পারি, তাহলে কিন্তু সমস্যাটা আমাদের আরো বেশি কঠিন এবং ভয়াবহ পরিস্থিতি আমাদের ফেস করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার মতামতটা কি একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ রাফেল। আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি হয়তো এটার উত্তরটা আমি দিব, কিন্তু তার আগে আমি একটু আমার সানেম টিমের কাছে যেতে চাই। ডক্টর বিদিশা, মানে এগ্রিকালচারাল প্যাকেজের ব্যাপারটা যেটা অ্যানাউন্স করেছে সরকার, যেটা প্রশ্ন করলেন, যেটা মোহাম্মদ রুবেল, না মোহাম্মদ রুবেল যেটা প্রশ্ন করলেন, সরি রাফিউল না, মোহাম্মদ রুবেল যেটা প্রশ্ন করলেন, যে এই ব্যাপারটায় যদি আপনি একটু কিছু বলতে চান, যে এটা কিভাবে আসলে এফেক্টিভ হতে পারে। আমার মনে হয় মূল বিষয়টা হচ্ছে, আমরা সানেম থেকে আপনি যদি দেখে থাকেন যে সেলিম ভাই কিন্তু একটা লেখার মধ্যে উনি কিন্তু খুব ক্লিয়ারলি কিছু কিছু ইস্যু বলেছেন, যেগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গত বছর দুয়েক আগে সানেমের একটা প্রোগ্রামে কিন্তু আমরা এই বিষয়টি বলেছিলাম যে ঋণের কথা, যে সুদে ঋণের দেওয়ার কথা বলা হচ্ছে, তো 4% সুদে, এটাও প্রথম বিষয় হচ্ছে যে এটাও কিন্তু একটু বেশি। সুতরাং 0% ঋণে সুদে ঋণ দেওয়ার বিষয়টা কতটা সম্ভব সেটা একটু চিন্তা করার ব্যাপার আছে। এটা আমাদের দিক থেকে একটা হাম্বল সাজেশন, যে বিশেষ করে কৃষি পণ্য এবং কৃষকদেরকে যেহেতু সেফ করাটা অত্যন্ত জরুরি, সেই কারণে, এবং তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তারা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে এখন কিন্তু আমরা দেখছি যে বন্যার সিজন, সুতরাং তাদের কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং 4% সুদটাও হয়তো তাদের জন্য একটু বেশি হয়ে যেতে পারে। সুতরাং 0% সুদে তাদের ঋণ দেওয়ার বিষয়টা, এটা একটা বিষয়। আর তবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সাপ্লাই চেইনটাকে ঠিক রাখা। এখন সাপ্লাই চেইনটাকে যদি ঠিক না থাকে, তাহলে আসলে বাজারে যে প্রণোদনা প্যাকেজগুলোর কথা বলা হয়েছে, সেই প্রণোদনা প্যাকেজগুলোর বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আগে দরকার হচ্ছে সাপ্লাই চেইনটা ঠিক রাখা। এবং সাপ্লাই চেইন যদি ঠিক না থাকে, তাহলে আসলে ঋণ দিয়ে তারা আসলে কি করবে, এই ধরনের একটা বিষয় তো আমরা বলতে পারি না। যে এবং এই ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে কথাটি একটু আগে ফাবিয়া একটু বলছিল, যে গভর্নমেন্ট এখানে, এবং গভর্নমেন্ট বলতে আমি মূলত বোঝাতে চাইছি যে সরকারের বিভিন্ন প্রতিনিধি যারা বিভিন্ন উপজেলা পর্যায়ে আছে, জেলা পর্যায়ে আছে, বিভিন্ন থানা পর্যায়ে আছে, তারা এখানে একটা সক্রিয় ভূমিকা পালন করাটা দরকার। আমাদের দেশগুলোর মতো দেশে একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে, সেই কারণে দেখা যায় যে এই ডিসেন্ট্রালাইজড এজেন্ট গুলা অনেক সময় খুব দুর্বল ভূমিকা পালন করে, এবং তারা সঠিক ভূমিকা যদি পালন করতে পারে, তাহলে কিন্তু এই সাপ্লাই চেইনটাকে প্রপারলি এফিশিয়েন্টলি কাজ করতে দেওয়া সম্ভব। এবং সেটা যদি আমরা যদি একটু দেখি, আমরা কিন্তু এখনই দেখতে পাচ্ছি যে তরমুজ বিক্রি করতে পারছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সবজি খুব কম দামে বিক্রি করে দিতে হচ্ছে, ফেলে দিতে হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং ঋণ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ঋণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে যদি কৃষকরা সবজি বা জিনিসপত্র, বিশেষ করে মৌসুমী বিভিন্ন বিষয়গুলো, সেগুলো যদি প্রডিউস করে তারা যদি বিক্রি করতে না পারে, সেই বিক্রি করার সুযোগটা কিভাবে তৈরি করে দেওয়া, সেটার জন্য আমার মনে হয় ডিসেন্ট্রালাইজ বিভিন্ন যে অ্যাক্টর গুলা আছে, তারা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন যে ভর্তুকির কথাগুলা আসবে, যখন আমাদের নেক্সট বাজেট আসবে, সেই বিষয়গুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে কিন্তু আরেকটু চিন্তা করা দরকার যে কৃষি যে শ্রমিক, তাদেরকে কিভাবে, তাদের মজুরিগুলো তারা ঠিকভাবে পাচ্ছে কিনা, এবং কি কি জায়গায় বিভিন্ন
ভর্তুকি দেওয়া দরকার। সুতরাং আমি মূলত ব্যক্তিগতভাবে আমি সায়েন্স থেকে আমরা যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে কৃষকদের ঋণের বিষয়টা আরো ঋণের সুদটা আরো কমানোর চিন্তা করা, এবং তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সাপ্লাই চেইনটাকে ঠিক রাখা। এবং সেটার সাথে সাথে আরেকটা বিষয় অলরেডি একটু বলা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে এখন বোরো ধানের ফসলটা উঠানো, বিশেষ করে এখন আবার বৃষ্টির সময় তারাও কৃষকরা কিন্তু এফেক্টেড হয়েছে, সেটার জন্য কি বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে, সেই স্টেপগুলো যাতে এফিশিয়েন্টলি কাজ করে সেই বিষয়টা দেখা। না, থ্যাংক ইউ বিদিশা। আমি একটু শোয়েবকেও বলছি, যদি শোয়েব কিছু অ্যাড করতে চাই প্লিজ। স্যার ধন্যবাদ। আমি আরেকটি বিষয় কৃষিতে অ্যাড করতে চাচ্ছিলাম। এটি হচ্ছে বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে চাল যখন ধান যখন উৎপাদন হয় তখন ধানের দাম পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে একটি বড় অভিযোগ থাকে। আমি যদি একটি উদাহরণ দেই, এইবার হাওড় অঞ্চলে যতখানি ধান উঠবে প্রত্যাশা করা হয়েছে তার মাত্র 2% সরকার কিনবে, এবং এই 2% যে কিনবে এই কেনার মধ্যেও কিন্তু অনেক সময় বিভিন্ন দুর্নীতি বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। আর বাদ বাকি যারা কিনবে সেটা হচ্ছে যে বিভিন্ন রকম বেসরকারি মিল মালিকরা তারা কিনবে। তো সেই জায়গাতে ধানের দামকে নিশ্চিত করা এটি একটি বড় প্রায়োরিটি হতে পারে, যে কৃষকরা যে কোনো ভাবেই যদি তাদের ফসল ঘরে তোলে সেই ক্ষেত্রে এটি একটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে তারা ধানের দাম পাচ্ছে কিনা। আরেকটি বিষয়, যেটি কৃষকদের জন্য ঋণ দেওয়া হয়েছে আমাদেরকে বুঝতে হবে এটি কিন্তু এই ঋণের প্যাকেজের আওতায় কোনো ধান যারা লাগাচ্ছেন যে কৃষক তারা কিন্তু অন্তর্ভুক্ত নয়, এবং এর মাধ্যমে কিন্তু মিল মালিকরা যারা রয়েছেন অর্থাৎ মধ্যস্বত্বভোগী তারাও এই ঋণটা পেতে পারেন। ওই সুযোগটা কৃষক মানে ধান চাষী কৃষক কতখানি পাবেন সেটাও কিন্তু প্রশ্ন থেকে যায়। এই দুটো বিষয় ছিল। থ্যাংক ইউ শোয়েব। আমি জাস্ট ছোট্ট করে একটু অ্যাড করে এই এগ্রিকালচারের জায়গাটুকু আপাতত শেষ করছি, যে আমি যেটা বলেছি সানাই পক্ষ থেকেও বলেছি যে একটা কোঅর্ডিনেটেড এফোর্ট দরকার। এমনকি কারা এই ঋণটা পাবে, আমরা প্রথমেই বলেছি, এটা বিদিশা রিট্রেট করেছে যে 0% ইন্টারেস্ট রেটে সুদ দেওয়া দরকার, লোন দেওয়া দরকার। কারা পাবে সে তালিকাটা করা এবং সে এটা একটা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য স্থানীয় যে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে ইনভলভ করা দরকার। এবং শুধুমাত্র সরকারি তালিকা, আমরা কিন্তু উপজেলা লেভেলেও নানা রকম তালিকা দেখি এখন উপজেলা যে ওয়েবসাইট গুলো আছে, যে হতদরিদ্র কারা সেই তালিকা, এবং সেগুলো নিয়ে অনেক সময় অনেক রকম প্রশ্ন আছে যে তালিকার মধ্যে আসলে কি আসলে যারা অন্তর্ভুক্ত হওয়ার কথা তারা অন্তর্ভুক্ত হয়েছে কিনা। এটা তো গেলে একটা। দ্বিতীয় হচ্ছে যে একটা কোঅর্ডিনেটেড এফোর্ট দরকার, যেটা বিভিন্ন মিনিস্ট্রির মন্ত্রণালয় তাদের সাথে সম্মিলিত হবে, এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটাও আছে। এই সবকিছু মিলে যদি আমরা এফেক্টিভলি করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে এগ্রিকালচারের যে এই মুহূর্তে যে ক্রাইসিসটা আছে সেটা অনেকটা আমরা কভার করতে পারবো। মোহাম্মদ রুবেল, আপনি কিন্তু আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন, যেটা আসলে আপনি একটু মিলিয়ে ফেলছেন, তারপরেও কিন্তু ওটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে উবার, পাঠাও অথবা এই ধরনের যে সার্ভিসে যারা সেক্টরে আমাদের বাংলাদেশে বেশ নতুন একটা জব অপরচুনিটিস ক্রিয়েটেড হয়েছিল, এই ক্রাইসিসের সময় তারাও বড় ধরনের বিপদে পড়েছে। এবং আপনার এই পয়েন্টটা খুবই ভ্যালিড, যে এরা কিন্তু কেউ গরিব না, কিন্তু এরকম সিচুয়েশনে তারা কিন্তু গরিবী পর্যায়ে পড়ে যেতে পারে। এবং আমরা কিন্তু এই পপুলেশন গুলোকে আমাদের অ্যানালিসিস, যেটা আমি বলেছি যে আগামী দুদিনের মধ্যেই পত্রিকায় আসবে, যে এদেরকে আমরা বলছি ভালনারেবল পপুলেশন, যারা হয়তো দরিদ্র না, নন পুয়ার, কিন্তু তারা খুব দরিদ্র আয় সীমার খুব কাছাকাছি থাকে, এবং এই ধরনের একটা ইনকাম শখে, এবং এদের এখন কারো কোনো আয় রোজগার নেই, তারা কিন্তু ধপাস করে দেখা যায় ওই দারিদ্রের আয় সীমার নিচে পড়ে যেতে পারে এবং গরিব হয়ে যেতে পারে। তারা এখন, আমি যেটা শুনছি, অনেকেই ভীষণ ক্রাইসিসে আছে, তাদের খাবার জোগাড় করা, তাদের পরিবারকে তাদের সহায়তা করা, সেটা বেশ ক্রাইসিস। ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা তুলে ধরার জন্য। আমি একটু মাহতাবের কাছে যাচ্ছি, আমার লেকচারার ঢাকা ইউনিভার্সিটির, যে আইএমএফ থেকে ঋণ নেওয়ার ব্যাপারে যে রাফিউল যে প্রশ্নটা করেছিলেন, অথবা ওয়ার্ল্ড ব্যাংক থেকেও, এটা সত্য যে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ থেকে অনেকেই ঋণ চাইবে, আমাদের কি আসলে সুযোগ আছে মানে এখান থেকে ঋণ পাওয়ার? স্যার থ্যাংক ইউ সো মাচ। প্রথমত জিনিসটা বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির জন্য কিন্তু আইএমএফ কিন্তু কোটা বেসিস, সিস্টেমটা হচ্ছে কোটা বেসিস, এবং এখানে কিন্তু এটা কাইন্ড অফ আপ টু কত পর্যন্ত একটা দেশ আইএমএফ থেকে ঋণ পেতে পারে এটা প্রি ডিফাইন। যেমন বাংলাদেশের জন্য যেটা আছে এটা হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস এর 1.36 বিলিয়ন, অ্যারাউন্ড 1.36 বিলিয়নের মতো মার্কিন এলটিআর ডলার। তো আমি যেই জায়গাটা একটু বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশকে যেই জায়গাটায় এখন জোর দিতে হবে সেটা হচ্ছে আইএমএফ কিন্তু এই যে কোটা ভিত্তিক যে লোনের ব্যবস্থা যতটুকু আছে, যেটা বলো 1.36 বিলিয়ন ডলার,
এর এর ইন অ্যাডিশন টু দ্যাট আইএমএফ কিন্তু আরো কিছু ফান্ড তৈরি করছে ওই স্বাস্থ্য ক্ষেত্রে এবং এই রিলেটেড সেক্টর গুলাতে, যাতে দরিদ্র যে দেশগুলি আছে তারা যেন কম্পেয়ার করতে পারে সেজন্য। তো বাংলাদেশে যে জায়গাটা নেগোসিয়েশন এখন যেতে হবে সেটা হচ্ছে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এই জায়গাটা নেগোসিয়েশন যেতে হবে যে ওদের কাছে অলরেডি আমাদের যেই লোনগুলি আছে সেগুলি যেন আমরা আরো সফট টার্মসে যেন পে করতে পারি, সময়টা একটু বাড়িয়ে যেন পেমেন্টে যেতে পারি। অলরেডি ওদের কাছে আমাদের যে বরং গুলি আছে সেগুলি যেন আরেকটু বড় সময় নিয়ে পে করতে পারি, সেগুলি ইন্টারেস্ট রেটটাকে যেন আমাদের জন্য একটু কাটছাট করে। প্লাস হচ্ছে এখন আমরা যে লোনগুলি পাবো এই লোনগুলো যেন আমরা সফট টার্মসে পেতে পারি লম্বা সময় নিয়ে। এবং আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশ এখন কিন্তু লো ইনকাম কান্ট্রি না, বাংলাদেশ এখন লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, এলএমআইসি। এবং এলএমআইসি হওয়ার কারণে যদিও আমরা এখনো আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট যে ব্যাংকটা আছে ওয়ার্ল্ড ব্যাংকে, সেটা থেকে যদিও আমরা এখন ওখান থেকে পাই, কিন্তু আমাদের সেই আগে যে সফট টার্মস এর লোনটা পেতাম আমাদের কিন্তু এখন সেই সফট টার্মস আমরা এখন লোনটা আগের মতো ওই রেটে ওই সফট রেটে আমরা পাই না, আমাদের রেটটা আগে থেকে বেড়েছে। তো এই পার্সপেক্টিভ থেকে আমি যেটা বলতে চাই যে যেহেতু খুব বেশি দিন হয়নি কিন্তু আমরা এলআইসি থেকে লোয়ার ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হচ্ছে অনলি 4 বছর। তো এই জায়গাটায় বাংলাদেশকে এখন জোরদার করা উচিত যে যে লোনগুলি বাংলাদেশ এখন পাবে বা যেগুলো অলরেডি আছে, যেগুলো এখনো পুরোপুরি পেমেন্ট হয়নি, সেগুলি যেন আরো সফট টার্মসে বাংলাদেশ পে করতে পারে। একটা পয়েন্ট আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, মিস্টার মাহতাব যে পয়েন্টটা তুলেছিলেন এগ্রিকালচার মডার্নাইজেশন, সেখানে জাস্ট একটা পয়েন্ট আমি জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে হিস্টোরিক্যালি গ্লোবালি যখনই এরকম প্যান্ডেমিক হয়েছে তখনই এগ্রিকালচারে বড় রকমের ট্রান্সফরমেশন এসেছে, মডার্নাইজেশন হয়েছে। আমরা যদি ব্ল্যাক ডেথ দেখি হোল ইউরোপে যেটা হয়েছিল আবার 14th সেঞ্চুরিতে, রাশিয়ান প্লেগ বা ফ্লু প্যান্ডেমিক 19th সেঞ্চুরিতে, এগুলি সবগুলি পরেই এগ্রিকালচার প্রোডাকশন একটা বড় রকমের ট্রান্সফরমেশন এসেছে গ্লোবালি। এবং যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি প্রপার ইনিশিয়েটিভ নেয়, আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে এই জিনিসটা র্যাশনালাইজ করা যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ এগ্রিকালচারকে মেকানাইজেশন মডার্নাইজেশন করা। স্যার থ্যাংক ইউ মাহতাব। আমি যাব রাফিউলের আরেকটা প্রশ্ন ছিল হার্ড ইমিউনিটি নিয়ে, এটা আমি একটু পরে আসবো। আমি হয়তো ডক্টর সাইমা বিদিশাকে রিকোয়েস্ট করবো এটা উত্তর দেওয়ার জন্য, বাট একটু পরে। আমি এখন সুযোগ দিচ্ছি নজরুল ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, রবীন্দ্র ইউনিভার্সিটি। নজরুল প্লিজ, ফ্লোর দেওয়া হচ্ছে আপনাকে। থ্যাংক ইউ স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? স্যার প্লিজ। শুনতে পাচ্ছি নজরুল। স্যার আমার কোয়েশ্চেনটা স্যার আসলে অনেকটা রিপিটিং হয়ে যাচ্ছে বারবার। সেটা হচ্ছে যেটি শোয়েব অলরেডি উত্তর দিয়েছে, ধান কেনার বিষয়ে স্যার কৃষকদের কাছ থেকে। আর সরকার এবার স্যার 26 এপ্রিল থেকে ধান কেনা শুরু করছে এবং 26 টাকা দরে ধানের দাম কেজি প্রতি। নজরুল আপনি কিন্তু প্রশ্ন করে কমেন্ট আকারে বলতে পারেন, আপনার ভিউটাই বলেন, যেহেতু আলোচনা হয়েছে অলরেডি। জি স্যার। স্যার যেটা আমরা স্যার প্রত্যেকবারে দেখি যে হচ্ছে এই ধান কেনার বিষয়ে স্যার যেটা হয় সেটা হচ্ছে যে দালাল বা মধ্যস্বত্বভোগীরা এখানে চাল কল ব্যবসায়ীরা হচ্ছে বারবার সুযোগ নেওয়ার চেষ্টা করে। স্যার সানেম কি কোনো এই প্রথাগত যে স্যার যে পদ্ধতিতে ধান কেনা হচ্ছে এটা কি স্যার কোনো সংস্কারমূলক কোনো পদ্ধতি দিতে পারে কিনা স্যার? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, ভেরি গুড কোশ্চেন। এটা নিয়ে এগ্রিকালচারাল সেক্টর স্পেশালি রাইসের এবং যে সাপ্লাই চেনে সেখানে কোনো ধরনের রিফর্ম করার সুযোগ আছে কিনা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে এই জিনিসটাকে ধরবো, এটা নেব। আমি কি একটু ডক্টর সাইমা বিদিশার কাছে যেতে পারি? কারণ এই যে রাফিউল একটা প্রশ্ন ছিল যে শুড ইউ গো ফর হার্ড ইমিউনিটি অপশন, এটার সাথে একটু লকডাউন তুলে দেওয়ার কিছু সম্পর্ক আছে? ডক্টর বিদিশা, আপনি কি এই ব্যাপারে কিছু বলতে চান প্লিজ? আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম বিষয় হচ্ছে যে এখানে আমরা কেউই এপিডেমিওলজিস্ট নই, হ্যাঁ। তো আমার যেটা মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমরা অনেক কথা শুনছি, এখানে একটা বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই ধরনের মানে কখন হার্ড ইমিউনিটির কোন পর্যায়ে আমরা পৌঁছাবো, অর্থাৎ অন্যরা এফেক্টেড হবে না, অর্থাৎ একটা কমিউনিটি থেকে এটা আইদার ভ্যাকসিনেশনের মাধ্যমে হতে পারে অথবা একটা ইমিউনিটি যদি ডেভেলপমেন্টের মাধ্যমে হতে পারে। এখন ভ্যাকসিনেশনের মাধ্যমে তো যেহেতু এটা আপাতত হচ্ছে না, সুতরাং আসলে আমাদের ইমিউনিটিটা ডেভেলপ করেছে কিনা, এখন এই জিনিসটার জন্য বোঝার জন্য বিষয়টা হচ্ছে যে তথ্য উপাত্তটা আসলে আমাদের সঠিক থাকা দরকার এবং আমাদের টেস্টিংটা সাফিসিয়েন্ট হওয়া দরকার। কারণ
যদি আমাদের টেস্টিং সাফিসিয়েন্ট হয় এবং আমরা যদি তথ্যপাত্র সঠিক তখনই হবে যদি এনাফ নাম্বার অফ টেস্টিং হয়, তখনই কিন্তু একটা পর্যায়ে যাওয়া সম্ভব যখন বলা যেতে পারে যে ওকে এই জায়গাটায় প্রচুর পরিমাণে টেস্ট করা হচ্ছে। আমরা হয়তো জোন হিসেবে জিনিসগুলোকে চিন্তা করতে পারি, ধরো নারায়ণগঞ্জের কথা চিন্তা করতে পারি, এনাফ টেস্টিং করা হয়েছে এবং তার মধ্যে এত পার্সেন্ট সংক্রমণ হয়েছে, এখন বাকি যারা আছে তারা মোটামুটি ভাবে তাদের এক ধরনের ইমিউনিটি, দে আর নট মানে ইমিউন টু ডিজিজ এনিমোর, হ্যাঁ, যাদের হয়নি, এবং অলরেডি তাদের কিছু মানে ওটা অ্যান্টিবডি তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। কিন্তু ওইটার যে সমস্যাটা আমার যেটা মনে হয় যে যেহেতু আমাদের টেস্টিংটা খুব কম, সেহেতু আমরা ওই পর্যায়ে আমরা আসলে পৌঁছানোর মতো টেস্টিং আমরা করতে পারবো কিনা সেটা একটা বিগ কোয়েশ্চেন। যদি সেটা আমরা করতে পারি তখন একটা চিন্তা করার বিষয় আছে। কিন্তু তারপরও আমার এই জিনিসটা, এটার ব্যাপারে আমার একটু রিজার্ভেশন যেটা আছে, যেটার কারণে আমি লকডাউন তোলার ব্যাপারেও আমার একটা রিজার্ভেশন আছে যে এক একটা জায়গায় যে কথাটা ডক্টর সেলিম রায়হান একটু আগে যেটা বলেছিলেন যে যখন বলা হচ্ছিল যে আমাদের ডেমোগ্রাফিক প্রোফাইল ডিফারেন্ট বলে, আমাদের বেশি বলে আমাদের ক্ষেত্রে হয়তো লকডাউনটা অতটা দরকার হতে না পারে বা এটার কস্ট বেশি হবে এটার বেনিফিটের চেয়ে, সেই প্রশ্নটাও কিন্তু এখানে চলে আসছে। তার কারণ হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে ইটালিদের যে ডেমোগ্রাফিক স্ট্রাকচার, আমাদের ডেমোগ্রাফিক স্ট্রাকচার ডিফারেন্ট, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের ম্যালনিউট্রিশন বেশি, আমাদের দেশে পলিউশন বেশি, আমাদের দেশে দেখা যায় ভ্যাকসিনেশনের কভারেজ গুলো অনেক ক্ষেত্রে বাচ্চাদের দেওয়া হয় না। সুতরাং এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যে ইমিউনিটি সেটাও কিন্তু একটু ডিফারেন্ট। সুতরাং ওয়েস্টার্ন কান্ট্রি গুলো যে ইমিউনিটির উপর বেসিস করে যে চিন্তাটা করছে যে হার্ড ইমিউনিটির বেসিসে কখন লকডাউন খুলে দেওয়া বা কখন মোটামুটি সর্ট অফ একটা সেফ অবস্থায় আসে যেটা চিন্তা করছে, সেটা আমাদের দেশে কতটা যুক্তিযুক্ত সেটার ব্যাপারে কিন্তু আমার একটু প্রশ্ন আছে। এবং এখানে আমি আরেকটু জাস্ট অ্যাড করতে যাচ্ছি যে এই যে কথাটা সেলিম ভাই একটু আগে বলছিলেন যে যখন এই ধরনের বিষয়টা যখন বলা হয়, যখন লকডাউনটা থাকবে কি থাকবে না, বা লকডাউনটা আসলে আমাদের দেশের মতো দেশে কার্যকর হবে কি হবে না, কোনো মহামারী মডেলের ভিত্তিতে যে ধরনের বিভিন্ন সাজেশন আমরা দেখেছি, আমি একটু বিনয়ের সাথে যেটা বলতে চাই যে অ্যাকচুয়ালি উই আর ডিলিং উইথ পিপল, ডিলিং উইথ হিউম্যান লাইফস। সুতরাং হিউম্যান লাইফসের ভ্যালুটাকে আসলে অর্থনৈতিক ক্ষতি বা সেটার সাথে বিবেচনা করে কম্পেয়ার করে হিসাব করাটা বা দেশ হিসেবে হিসাব করাটা আমার মনে হয় এটা সঠিক চিন্তা ভাবনাটা না। সুতরাং আমাদের চিন্তাটা আসলে মূলত যেটা হার্ড ইমিউনিটির ক্ষেত্রে আমাদের যেটা বিষয়, যেহেতু আমাদের টেস্টিং খুব কম হচ্ছে, আমরা কখন ওই পর্যায়ে পৌঁছাবো সেটা কিন্তু বোঝাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তারপরও যদি সেটার সাথে যদি একটু লকডাউনের কথা বলতে চাই, লকডাউনের কথা যেটা সানেম থেকে অলরেডি বলা হয়েছে যে আমরা তো অনন্তকাল রাখতে পারি না, একটা পর্যায়ে হয়তো আমাদের খুলতে হবে। এখানে আমাদের সেক্টর গুলো একটু চিন্তা করতে হবে কোন কোন সেক্টরটাকে আমরা আসলে ওপেন আপ করা সম্ভব এবং কি ফেজে সম্ভব, এবং এখানে অবশ্যই এপিডেমিওলজিস্ট যারা মাইক্রোবায়োলজিস্ট তাদের সাথে কনসাল্ট করে তাদের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল আসার মাধ্যমেই আমরা আসলে এটা করতে পারি, তার আগে আসলে না। এবং আরেকটা জিনিসও আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের যখন আমাদের কার্ভটা যখন আস্তে আস্তে একটু স্লো ডাউন করা শুরু করতে, কারণ এখনো কিন্তু আমাদের ঊর্ধ্বমুখী, সুতরাং ঊর্ধ্বমুখী অবস্থা থেকে যখন আস্তে আস্তে একটু কমা শুরু করবে তখন হয়তো আমরা এই জিনিসটা চিন্তা করতে পারবো, এবং তখন হয়তো একটু হিসাব করাটা একটু সহজ হবে যে আদৌ আমরা হার্ড ইমিউনিটির ওই পর্যায়ে পৌঁছেছি কিনা আর কি। আমি মানে এইচএসসির পরে আর বায়োলজি সংক্রান্ত কিছু পড়ি নাই, সুতরাং আমি যতটুকু বুঝতে পারি সেটা আমার দিক থেকে আমার মন্তব্য হচ্ছে এরকম। থ্যাংক ইউ ডক্টর বিদিশা, আমার কাছে মনে হয় যে বেশ এলাবোরেটেড এবং ভালো একটা আপনি মানে ব্যাখ্যা দিয়েছেন, এন্ড দিস ইজ সামথিং ভেরি ভেরি ইউজফুল। আমি একটু নেক্সট কোশ্চেনে যাই। মিস্টার শরীফুল বলছে, হ্যালো স্যার, দিস ইজ অরভি, you may have already answered this question, but I want to ask it again. Everyone saying after the pandemic the world will face economic crisis. What are the crises we are talking about? We think after the pandemic supply chain would face a great push. আচ্ছা, আপনি মনে করছেন যে আসলে প্যান্ডেমিক এর পরে এটা একটা বড় ধরনের একটা বিগ পুশ হবে, ইট উইল বাউন্স ব্যাক, ওটা নিয়ে হয়তো আলোচনার একটা সুযোগ আছে কেউ, কিন্তু আমার মতে যে এই ক্রাইসিসটা, এই প্যান্ডেমিকের যে একটা বড় ধরনের অর্থনৈতিক
উপরে সোশ্যাল সেক্টর পোভার্টির উপরে যে বড় ধরনের যে একটা দাগ রেখে যাচ্ছে, চিহ্ন রেখে যাচ্ছে, সেটা যে ইমিডিয়েটলি একটা বিগ পুশ অথবা বিগ রিকভারি হবে, গ্রেট পুশ গ্রেট রিকভারি হবে, সেটা কিন্তু নাও হতে পারে, এটা সময় লাগতে পারে। সুতরাং এই জায়গাটা একটু মাথায় রাখা দরকার। নেক্সট কোশ্চেন আমি একটু যাই, ফারজানা ইয়াসমিন, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। ফারজানা বলছেন, আনএমপ্লয়মেন্ট উইল ইনক্রিজ ফর দ্য প্যান্ডেমিক ডিউ টু দ্য করাপশন ইস্যু, দেয়ার ইজ এ পসিবিলিটি অফ রিক্রুটিং অফ আনস্কিল্ড লেবার্স। হোয়াট স্টেপস শুড উই টেক টু রিক্রুট স্কিল ওয়ার্কার্স আফটার প্যান্ডেমিক? আচ্ছা, এটা হচ্ছে যে বেসিক্যালি আমি হয়তো প্রশ্নটা খুব ভালো মতো বুঝিনি, বাট তারপরেও হয়তো আমি আমার সানেমের টিমকে, মাহতাব একটু কাইন্ডলি কি এটা কুইকলি এটা আনসার দেওয়া যায় যে ফারজানা যে প্রশ্নটা করছে? স্যার থ্যাংক ইউ সো মাচ। প্রথমত যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ফর্মাল সেক্টর কিন্তু অনলি 12 to 13%, আমাদের ইনফর্মাল সেক্টর হচ্ছে 85%। তো ইনফর্মাল সেক্টরে আমরা কিন্তু যে জিনিসটা বলি সেখানে কোনো জব গ্যারান্টি বলে ওখানে কোনো কিছু নাই। আর আমার ধারণা আপনার প্রশ্ন থেকে আমি যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে খুব সম্ভবত আপনি ফর্মাল সেক্টরের এই এমপ্লয়মেন্ট বা এই অংশটুকু নিয়ে আপনি কথা বলছেন। যেই জায়গাটা ব্যক্তিগতভাবে আমি যে জায়গাটা মনে করি যারা সবচেয়ে বেশি এই ক্রাইসিসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তারা হচ্ছেন ইনফর্মাল সেক্টরে যারা আছেন, লাইক যারা ডে লেবারার, যারা চুক্তি ভিত্তিক কাজ, মানে দিন ভিত্তিক কাজ করেন আর কি। তো তাদের পরপর 3 মাস এরকম বসে থাকা, যদি বসে থাকেন তাহলে তাদের যে সেভিংস আছে এই তাদের একে তো হচ্ছে তাদের কোনো সেভিংস নাই বলতে গেলেই হয়। যখন তারা বরোইং এর উপর থাকেন পরপর 3 মাস, তারা যদি বরোইং এর উপর থাকেন তখন যেটা ইম্প্যাক্টটা যেটা হবে সেটা হচ্ছে তারা বছরের বাকি সময়টায় তাদের বরোইং এর বার্ডেনটা অনেক বেশি হবে এবং এটা তাদের এই পুয়ার পিপল যারা আছে তাদেরকে একটা বড় সময় পভার্টি নিচে রাখবে এবং সোসাইটিতে একটা ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটি ইনকাম গ্যাপ এটা অবশ্যই বাড়বে। যে জায়গাটা আপনি পয়েন্ট আউট করেছেন যে স্কিল পিপলদের জায়গায় আনস্কিল পিপলরা whether they will be employed, আমার মনে হয় বিষয়টা ঠিক এই জায়গাটা এরকম হবে না। কারণ হচ্ছে একে তো হচ্ছে যদি আমাদের বিজনেস সাইকেল, আমাদের যদি ইকোনমি যদি ফলিং এর ট্রেন্ডে থাকে, অর্থাৎ এখানে যদি আমরা বিজনেস ক্রাইসিস ফেস করি, এখানে যদি ইনভেস্টমেন্ট কমে যায় তখন এখানে জব লস হবে। সুতরাং তখন যাদের লো স্কিল তারা আসলে প্রথমে এবং এরা বেসিক্যালি যারা লো স্কিল তারা হয় এরা আইদার দে আর ফিমেল, অথবা তাদের এডুকেশন কম, অথবা দে আর ফ্রম পুয়ার ব্যাকগ্রাউন্ড, পুয়ার ফ্যামিলিজ, তাদের নেটওয়ার্কিং হয়তো স্ট্রং না। সো আলটিমেটলি হোয়াট ইট উইল লিড সেটা হচ্ছে একটা বড় রকমের সোশ্যাল ইনইকুয়ালিটি পরে লার্জ পার্ট অফ টাইম। স্যার থ্যাংক ইউ মাহতাব। আমি এই ক্ষেত্রে ঠিক স্পেসিফিক এটা না, কিন্তু আমি একটা কোশ্চেন রাখছি এই ফ্লোরে এই পার্টিসিপেন্টের কাছে। এনিওয়ান ক্যান অ্যান্সার, যিনি অ্যান্সার করতে চান হয়তো নিচে একটু নিজে রেসপন্ড করতে পারেন। এটা আমার একটা হাইপোথিসিস। কোশ্চেনটা হচ্ছে, এই যে আমরা দেখেছি যে সরকার গার্মেন্টস সেক্টরের জন্য 5,000 কোটি টাকার যে স্টিমুলাস প্যাকেজ শুরুতেই ঘোষণা করেছিল, সেটার কন্ডিশনটা ছিল যে এটা হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার্সদেরকে তাদের স্যালারি দেওয়ার জন্য এই ক্রাইসিস টাইমে, এবং গার্মেন্টস ওনাররা তারা 2% ইন্টারেস্ট রেটে লোন নিতে পারবেন, এবং গভর্নমেন্ট যেটা করবেন যে তাদের ওয়ার্কার্সদের লিস্ট অনুযায়ী যদি ওনার সাপ্লাই দেন সেই লিস্টটা, তাহলে সেই ওয়ার্কার্সদের ব্যাংক অ্যাকাউন্টে সরকার তাদের স্যালারিটা সরাসরি পাঠিয়ে দেবেন। আমার হাইপোথিসিসটা হচ্ছে, কারণ আই ওয়ান্ট টু বি কারেক্টেড ইফ আই এম রং, যে আমাদের সানেমের ইনফ্যাক্ট রিসার্চ আইএলওর সাথে আমরা করেছিলাম 1.5 বছর আগে, যে রিসার্চ অলরেডি অ্যাভেলেবল, ইটস এ বিগ রিসার্চ, উই কন্ডাক্টেড বিগ সার্ভে। 3,500 ওয়ার্কারের উপরে আমরা বাংলাদেশে গার্মেন্টস ওয়ার্কার উপরে আমরা সার্ভে করেছিলাম 111টা গার্মেন্টস ফ্যাক্টরিতে। তো আমরা পেয়েছিলাম প্রায় 25% গার্মেন্টস ওয়ার্কার্স তারা কিন্তু মিনিমাম ওয়েজ পায় না, তার থেকে কম পায়। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে এই সময়ে যে গার্মেন্টস মালিকরা তারা তাদের শ্রমিকদেরকে মিনিমাম ওয়েজের চেয়েও কম ওয়েজ দেয়, তাদের কি আসলে ইনসেন্টিভ থাকবে তাদের শ্রমিকদেরকে এনরোল করার, এই তাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে গভর্নমেন্টের কাছে দেওয়া, যেখানে গভর্নমেন্ট আসলে তো আর মিনিমাম ওয়েজে কম তো টাকা দিবে না, গভর্নমেন্ট টাকা দিবে মিনিমাম ওয়েজ যেটা সেই অনুযায়ী। সুতরাং সেটা কি তার জন্য এই গার্মেন্টস ওনারের জন্য আসলে কি খুব সুখপ্রদ অভিজ্ঞতা হবে কিনা, অথবা উইল দে অ্যাপ্রিসিয়েট ইট? সো দিস অ্যান ওপেন কোশ্চেন। আমার কাছে আমার যেটা মনে হয় যে
এটা হয়তো অনেক গার্মেন্টস ওনার্সকে, ফ্যাক্টরি ওনারকে ডিসকারেজ করতে পারে তার ওয়ার্কারদেরকে এনরোল করতে এই সিস্টেমে। তারা হয়তো অপশন নিতে পারে যে আপাতত জাস্ট ফ্যাক্টরি না চালানো। সো এনিওয়ে, আমি এটা হয়তো দেখতে চাই যে আপনাদের মধ্যে থেকে কেউ কোনো, ইভেন আমার সানেম টিম থেকেও কেউ যদি রেসপন্ড করতে চান, আমি এটা একটু পরে আসবো। আমি দেখছি ফারিয়ান বলছেন যে I have done a research in 2015 at some vegetable markets in Noakhali about the cobweb model. In my research, I have found that those vegetable markets showed divergent nature after a shock. So now we have a huge shock in our agriculture. Although we hope that there will be a supply push after COVID-19, there will be a chance of divergent case. So if it happens, it will be worse. So steps should be taken properly. So আমি ফারিয়ানের এটাকে আমি একটা মন্তব্য হিসেবে নিচ্ছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে কনসার্ন যেটা রেজ করছেন যে হ্যাঁ, সব এগ্রিকালচার প্রোডাক্টের জন্য একই রকম হবে না, এটা হয়তো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হতে পারে। বাট তারপরও যদি কেউ এটাকে আমার সানেম টিম থেকে রেসপন্ড করতে চান অথবা এলাবোরেট করতে চান, ডেফিনেটলি আই উইল টেক, এটা আমি সুযোগ দেব। জাসিয়া তাহাজিদা, পিএইচডি ক্যান্ডিডেট, ইউনিভার্সিটি অফ মারবার্গ, উনি বলছেন, what should be done for supporting service sector in Bangladesh? It's important to strengthen supply chain and probably helping to digitalize it. Shouldn't we support small scale business to digitalize for propagating the economy? I think restructuring the economy is needed, where home-based work should be encouraged to avoid health hazard. What should be the alternative livelihood for daily laborers who don't have fixed assets? So জাসিয়া, থ্যাংক ইউ এই প্রশ্নটা অথবা মতটা দেওয়ার জন্য। আমি এগেইন সানেম টিমের কাছে আমি যাব। সো আমরা দুটো প্রশ্ন পেয়েছি। হোম বেসড নিয়ে, এটা নিয়ে যদি আপনি উত্তর দিতে চান, দেন আমি হয়তো মাহাতাবকে বলতে পারি এগ্রিকালচারাল সেক্টরের যে সাপ্লাই শকের ব্যাপারে। ডক্টর বিদিশা, আমরা কি, হ্যাঁ বিদিশা আপনি আছেন? একটু আনমিউট করতে হবে। এনিওয়ে, সামহাউ প্রবাবলি আমরা হয়তো ওনাকে মিস করছি। মাহতাব, উড ইউ লাইক টু অ্যান্সার? স্যার ধন্যবাদ। স্যার আমি কি এগ্রিকালচার সেক্টর নিয়ে শুরু করবো? হ্যাঁ প্লিজ গো অ্যাহেড। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্রথমত ফারিয়ান, থ্যাংক ইউ সো মাচ আপনার অভিমতটা আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনার গবেষণা থেকে আপনি যেটা পেয়েছেন সেটা আমাদের সাথে এখানে শেয়ার করার জন্য। প্রথমত জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ডক্টর সেলিম ইমরান স্যার অলরেডি জিনিসটা মেনশন করেছেন যে সবগুলি এগ্রিকালচার সেক্টর কিন্তু একটা ভাস্ট সেক্টর। আমাদের এখন এই মুহূর্তে আমাদের যে কারেন্ট ক্রাইসিস সেটা হচ্ছে আমাদের বোরো হারভেস্টিং এর যে বোরোর যে ধান কাটা, সেই ধান কাটার ইয়েটা হয়েছে। এরপরে আমাদের যে আমন এবং আউশ যেটা রোপণ করা হবে সেটার জন্য আমাদের লেবার লাগবে। এর পাশাপাশি আমরা এখন যে জায়গাটায় আছি, আমরা এখন যেটা বাংলা আমরা বলি মধু মাস, আমাদের মধু মাস বৈশাখ জ্যৈষ্ঠ, এই যে মধু মাস, এই সময় আমাদের একটা বড় অংশে, উত্তরবঙ্গে একটা বড় অংশ তারা ডিপেন্ড করে কমপ্লিটলি হচ্ছে আম বাগানের উপরে, আম, লিচু, এরকম যেই ফলগুলি আছে। তো যে জিনিসটা হবে সেটা হচ্ছে, একে তো যদি এই সিজনে যদি এদের দাম যদি এটা পড়ে যায়, তখন যেহেতু এটা এক্সট্রাঅর্ডিনারি একটা ক্রাইসিস, এটার ইম্প্যাক্ট ইমিডিয়েট যে নেক্সট সিজন আছে সেটার উপর ডেফিনেটলি পড়বে। নেক্সট সিজনে যে ফ্রুটস বা ভেজিটেবলস যেটা আছে সেটার উপর ডেফিনেটলি পড়বে। সেটা একটা কারণ হচ্ছে, আমাদের এই যে ফার্মার যারা আছেন, এরা যদি আমাদের যে ফিনান্সিয়াল প্যাকেজটা ঘোষণা করছে এটার মধ্যে যদি এরা না আসতে পারে, তাহলে তাদের জন্য যে সিড যেটা কিনবেন বা নেক্সট পিরিয়ডে একজন কৃষককে নিয়োগ করে যে ওই ফসলটা ফলাবেন, সেটা তাদের পক্ষে সম্ভব হবে না। যখন তাদের এই কনস্ট্রেন্টটা যখন তাদের থাকবে, এটার অবশ্যই ইম্প্যাক্ট নেক্সট পিরিয়ডে যে ফসল এবং নেক্সট পিরিয়ডে যে তাদের যে ইনকাম, সেটার উপর অবশ্যই থাকবে। এবং এটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হবেন সেটা হচ্ছে ক্ষুদ্র কৃষক, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক যারা আছেন, তারা এটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স যেমন তাদের নেই, তারা মার্কেটের সাথে ওভাবে তারা মার্কেটে বড় যে সাপ্লাই চেইন, যেমন হচ্ছে অনেক ফার্মাররা আছেন যারা হয়তো স্বপ্ন বা আগোড়া বা মিনা বাজার এরকম চেইনটার সাথে তারা লিঙ্ক,
তারা হয়তো এই শখটা সেভাবে তাদের অলরেডি ফিউচার প্রাইস কন্ট্রাক্টিং এর মাধ্যমে তাদের হয়তো কে আছে যে নেক্সট পিরিয়ডে কত টাকার চাল তার কাছে কিনবে, বা নেক্সট পিরিয়ডে কতটুকু আপনার ওয়াটারমেলন কতটুকু পারচেস করবে স্বপ্ন তার কাছ থেকে, এটা অলরেডি তার ফিউচার কন্ট্রাক্টে করা আছে। কিন্তু এই জিনিসটা সকল ফার্মারের জন্য সত্যি না। সুতরাং এই জায়গাটা থেকে প্রান্তিক কৃষক যারা আছেন তারা ডেফিনেটলি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। এবং এখানে গভর্নমেন্টের পার্টিকুলার আমরা জিনিসটা বলছি যে আমাদের গভর্নমেন্টের একটা এমএনই মনিটরিং এন্ড রেগুলেশন একটা স্ট্রং একটা বডি এস্টাবলিশ করা উচিত। এবং সেটা যেটা দেখা উচিত সেটা হচ্ছে যে স্কিমগুলি না হচ্ছে সেই স্কিমগুলি আসলে যাদের জন্য করা হচ্ছে তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। আমার যে প্রান্তিক কৃষক, বড় কৃষক এরা সাস্টেইন করে যাবেন, কিন্তু প্রান্তিক কৃষক সে কি এই বেনিফিটটা পাচ্ছে কিনা, যদি না পেয়ে থাকে তাহলে আমার ইভ্যালুয়েশন করা উচিত কেন সে পাচ্ছে না, তার কাছে আমার কিভাবে যেতে পারি। সো এই পয়েন্টটা খুবই স্ট্রং, যেটা আমার মনে হয় ইমিডিয়েটলি গভর্নমেন্টে নেওয়া উচিত। ধন্যবাদ। মাহতাব, থ্যাংক ইউ। আমি ভেরি ভেরি গুড অ্যানালিসিস, থ্যাংক ইউ। আমি একটু শৌভিক মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা। শৌভিক, আশা করি আপনি আছেন লাইনে। হ্যাঁ শৌভিক, আমি আপনাকে ফ্লোর দিচ্ছি, কিন্তু আমি আপনাকে এটুকু অনুরোধ করব যে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা তো বলবেনই, প্লাস আপনি যদি ওই জায়গাটা একটু এমফাসিস করেন যেটা যে প্রশ্নটা জাসিয়া করেছেন, এবং আমার দিস ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, যে সামনের দিনগুলোতে পোস্ট ক্রাইসিস ইস্যুতে আমাদের কি আসলে হোম বেসড ওয়ার্কের এই অথবা ডিজিটালাইজড ওয়ার্কের কি আসলে অপরচুনিটিস, নতুন একটা সম্ভাবনা ক্রিয়েটেড হচ্ছে কিনা, এটা নিয়ে এখন অনেকেই কথা বলছেন। এবং আমরা কি আসলে জব নেচারও চেঞ্জ হবে? ইন্ডিয়ার এক্সপেরিয়েন্স, হোয়াট ডু ইউ অলসো ক্যান শেয়ার উইথ আস ইউর এক্সপেরিয়েন্স ফ্রম ইন্ডিয়া? শৌভিক, ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই স্যার আপনার প্রশ্নটা যেটা দিয়ে আপনি মিনিমাম সাপোর্ট প্রাইসের কথা যেটা আপনি গার্মেন্ট শ্রমিকদের কথা বলছিলেন না, যে ওয়েজটা ওরা মিনিমাম ওয়েজটা পায় না, সার্ভেতে যেটা আপনাদের দেখা গেছে, আমি সেইটা নিয়ে মানে আমি একটা আমাদের দেশে সংক্রান্ত জিনিস খুব এই লাস্ট 10 দিনে দেখতে পেয়েছি, এবং আমার মতে এটা শেয়ার করা উচিত। এবং আমি আপনার থেকে জানতে চাইছি যে বাংলাদেশে ঠিক এই ব্যাপারটা নিয়ে কি হচ্ছে, আমি সেই জিনিসটা একটু জানতে চাইছি। আমাদের দেশে 3 ধরনের স্কিম আছে প্রাইমারিলি। একটা হচ্ছে পিএম প্রধানমন্ত্রী কিষাণ বীমা যোজনা, একটি হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যাক্ট। এই স্কিম গুলোতে লোকে হয়তো জানেন না, এই স্কিম গুলোতে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা এই স্কিম গুলোর মাধ্যমে গরিবদের টাকার এই স্টিমুলাসটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং খুব রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংকের একটি সার্ভেতে ইন্ডিয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংক ঘোষণা প্রকাশ করেছে এই মাইগ্রেন্ট লেবারার্সদের নিয়ে। আমাদের দেশে একটি, আপনারা অনেকেই হয়তো এই খবরটা রেখেছেন যে মাইগ্রেন্ট লেবারার্স নিয়ে ইন্ডিয়াতে একটা সমস্যা তৈরি হয়েছে। তো আমার এই যে আমার প্রশ্নটা স্যারের একদম খুব জিনিসটা আপনি যেটা বলছিলেন গার্মেন্ট শ্রমিকদের জন্য, যে অনেকেই ওয়েজ দেয় না, সে গভর্নমেন্টের কাছে কি এটা রিপোর্ট করবে যে আমাকে নথিভুক্ত করা হোক ওই পার্টিকুলার এটার জন্য? এই পরিপ্রেক্ষিতে যে আমার প্রশ্নটা, আমাদের এখানে যেটা অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে যে সরকারের এই স্কিম গুলো, যেমন ধরুন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট স্কিমটায় এমএসএমই সেক্টরটা পুরোটা বাদ। তাহলে আমি কি করে এনশিওর করছি যে হেলিকপ্টার ড্রপ অফ মানি হচ্ছে? মানে হেলিকপ্টার ড্রপ অফ মানি মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি যেগুলো গরিব তাদের কাছে প্রপোর্শনেটলি টাকাটা পৌঁছচ্ছে। এবং এই ব্যাপারটা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক ঘোষণা প্রকাশ করেছে যে কি করে আমি এনশিওর করতে পারছি যে প্রত্যেক বাড়িতে আমি পৌঁছে যাব এই স্কিমগুলো থ্রু দিয়ে যদি যাই। তেমনই আরেকটি স্কিম হচ্ছে আমাদের দেশে প্রধানমন্ত্রী জন ধন যোজনা, জনগণের ধন, এই প্রত্যেককে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া গরিব মানুষকে বিলো পভার্টি লাইনে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে এবং অনেক ক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে বাংলাদেশেও এই জিনিসটা আছে, যে একেবারে প্রান্তিক ব্যক্তি তার কাছে আমি কিভাবে পৌঁছে যাব? তার কাছে তো ব্যাংক অ্যাকাউন্টও নেই, কিন্তু আমি এই স্কিম গুলোকে যদি ইউজ করি তাহলে বলা হচ্ছে যে এই স্কিম দিয়ে আমি পৌঁছবো, কিন্তু আমার এইখানেই জিজ্ঞাসার চিহ্নটা যে আমি কিভাবে পৌঁছবো। আমি আপনাদের থেকে একটু স্যার জানতে চাইছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্যার আর একটা যেটা আমার জিজ্ঞাসা আপনাদের থেকে, আমি পুরো প্রথম দিকটা শুনতে পারিনি, আমার
ক্ষমা প্রার্থী আমি তার জন্য, কিন্তু আমি এই একটু জায়গায় যতটুকু আমি শুনেছিলাম, কিন্তু আমি তার থেকে একটি জিনিস একটু জানতে চাইছি। আমাদের দেশে তেলের দাম আপনারা সকলেই জানেন যে একেবারে তলানিতে এসে ঠেকেছে, কিন্তু ইন্ডিয়াতে অ্যাটলিস্ট আমি জানি আমাদের 33 পয়সা তেলের দাম বেড়ে গেছে। ভারত সরকার বলছেন যে আমরা তেলের দাম কমাতে পারছি না কারণ আমাদের ফিসকাল ডেফিসিট বেড়ে যাচ্ছে, ট্যাক্স বেস শ্রিঙ্ক করেছে। এই উদ্ভূত করোনা ভাইরাস পরিস্থিতিতে আমরা প্রচুর লোন নিয়েছি, আমরা সেই ক্ষেত্রে অ্যাজ আ মানি জেনারেটিং সোর্স আমরা তেলের দাম কিছুভাবেই কমাতে পারবো না। ফিসকাল আমাদের এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি বসিয়ে দিয়েছে তার উপরে। তা বাংলাদেশ সরকার কি এরকম কিছু ভাবছেন যাদের এই লোন মরাটোরিয়াম গুলোকে রিকোয়েস্ট করা ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর থেকে যে কিছুদিন পরে রিপে করব, এইটা ছাড়াও কি অন্য কোনো কিছু কি ভাবা হচ্ছে? এটা যদি স্যার আপনি একটু বলেন। আর স্যার আপনার যে 3 নম্বর প্রশ্নটা, ভারতবর্ষে যেটা আমরা দেখছি ওয়ার্ক ফ্রম হোম কালচার আসতে চলেছে, এমপ্লয়মেন্ট প্যাটার্নও প্রচুর পরিমাণ চেঞ্জ করবে, কিন্তু তার থেকে দুটো উদ্ভূত যেটা এই পরিস্থিতিতে যেটা মানে আমরা সমস্যার এই দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের দেশের আনএমপ্লয়মেন্ট যবে থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি এখন সব থেকে বেশি 23.4%। সেইখান থেকে দাঁড়িয়ে আরো প্রচুর সংখ্যক আইটি সেক্টরে স্পেসিফিক্যালি চাকরি হারাচ্ছেন মানুষজন। 2 নম্বর স্যার আর একটা যেটা অদ্ভুত লক্ষ্য করা যাচ্ছে যে কেউ আমি ঠিক খেয়াল করিনি, করাপশনের এই যে নানা রকমের টেকনিক্যাল কারসাজি, ফ্রড, এইগুলো একটা হঠাৎ করে আমাদের দেশে কিন্তু, এবং আমি জানি না আপনাদের ভালো বলতে পারবেন ওই জায়গার কি পরিস্থিতি, এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি গুলো কিন্তু বেড়ে গেছে। ডেফিনেটলি ওয়ার্ক ফ্রম হোমের দিকে একটা ট্রেন্ড আছে, কিন্তু এটা ছাড়াও খুব অদ্ভুত ভাবে আমাদের নট অনলি আনএমপ্লয়মেন্ট ইজ গোয়িং আপ, এবং আইটি সেক্টরে স্পেসিফিক্যালি ওয়ার্ক ফ্রম হোম যেখানে বলা হচ্ছে সেখানে বহু কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। বিপিও সেক্টরে খুব বিশেষ করে বিপিও সেক্টর হ্যাজ বিন মানে ইটস আ বডি ব্লো টু দ্য বিপিও সেক্টর ইন আওয়ার কান্ট্রি, যেখানে প্রচুর কর্মী ছাঁটাই হয়েছে এই আনএমপ্লয়মেন্টের রেট বেড়ে যাওয়া, এবং অর্গানাইজ সেক্টরে যেখানে ম্যানুফ্যাকচারিং কার্যত স্তব্ধ, সেখানে আজ আনএমপ্লয়মেন্ট রেট সব থেকে বেশি স্বাধীনতার পর। আর দ্বিতীয়ত হচ্ছে এই ক্রাইম রেটটা একটা মানে খুব মানে দিস ইজ সামথিং মানে পিকিউলিয়ার, যে যেই না লকডাউন হলো এবং ওয়ার্ক ফ্রম হোমের একটা টেন্ডেন্সি দেখা গেল, সাইবার ক্রাইম, ফ্রড, টেকনিক্যাল জায়গায় এই জাতীয় ফ্রড এর একটা অন্যরকম সাংঘাতিক রকমের একটা সার্চ দেখা যাচ্ছে। ধন্যবাদ স্যার। শ্রমিক, থ্যাংক ইউ। আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি তুলে ধরেছেন, এবং ইন্ডিয়ান যে এক্সপেরিয়েন্স, আই এম কোয়াইট শিওর যে আমাদের বাংলাদেশেও এই ধরনের ঘটনা অনেক ঘটছে, যেগুলো হয়তো আমরা মানে বেসিক্যালি এই সিচুয়েশনে, লকডাউন সিচুয়েশনে মানে ইট হ্যাজ বিকাম ভেরি অবভিয়াস। আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি বলেছেন যে ম্যানুফ্যাকচারিং সেক্টর যখন ব্যাডলি হিট এবং অন্যান্য বেসিক্যালি রিয়েল সেক্টরে যখন এই সেক্টরগুলো ব্যাডলি হিট, তখন সার্ভিস সেক্টর বেসিক্যালি আইটি বেস তাদেরও ডিমান্ড কিন্তু অনেক শ্রিঙ্ক করেছে, এবং তাতেও কিন্তু তখন দেখা যাচ্ছে যে আসলে যারা হয়তো আগে থেকে ওয়ার্ক ফ্রম হোম করতো সেটাও কিন্তু তারা কিন্তু ব্যাডলি অ্যাফেক্টেড হয়েছে। কিন্তু আরেকটা নতুন ফিচার হয়েছে যে যারা হয়তো আগে ওয়ার্ক ফ্রম হোম করতো না, এখন তারা আবার ওয়ার্ক ফ্রম হোম করতে বাধ্য হচ্ছে, সেটা আমরা সবাই ওয়ার্ক ফ্রম হোম করতে বাধ্য হচ্ছে। এবং এটা নিয়ে একটা গ্লোবাল এখন ডিসকোর্সও আছে যে আসলে এটা ভবিষ্যতে কাজের নেচার চেঞ্জ করবে কিনা, এটাকে একটা রিথিঙ্কিং করবে কিনা, যে আসলে আমার অফিসের এরকম কয়েকজন স্টাফ যাদেরকে আসলে হয়তো ওয়ার্ক ফ্রম হোম প্রবাবলি মেক দেম মোর প্রোডাক্টিভ, মানে এরকম কিছু অ্যাসেসমেন্ট। সো আমার কাছে মনে হয় যে এই পুরো বলা যায় না, একটা ক্রাইসিসের সময় আসলে অথবা পোস্ট ক্রাইসিস অনেক কিছু রিথিঙ্কিং প্রসেস চলে, সেখানে হয়তো এই জিনিসটা নিয়ে একটা আলোচনার সুযোগ আছে। এবং আমি যেটা বলছি যে গ্লোবাল ডিসকোর্সের মধ্যেও নতুন এই আলোচনাটা সামনে এসছে। আর আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন অপশন চিন্তা করছে কিনা, এগুলো এখনো খুব বেশি ট্রান্সপারেন্ট না। আমাদের কাছে ইনফরমেশন যা অ্যাভেলেবল তা আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি
বিভিন্ন মিডিয়াতে যেটা পাবলিশ হচ্ছে অথবা ফাইন্যান্স মিনিস্ট্রি তারা যেরকম যে ইনফরমেশন রিলিজ করছে সেগুলোর উপর বেস করে, সুতরাং এখনো মনে হচ্ছে না যে খুব বড় ধরনের কোনো ডাইভার্সিফাইড অপশনসে সরকার যাচ্ছে। হয়তো ইট উইল টেক এ বিট অফ টাইম, হয়তো দেখবে যে ইন্ডিয়া কি করছেন এবং ইন্ডিয়ার অভিজ্ঞতা অথবা আশেপাশের দেশগুলো অথবা অন্য দেশগুলো কি করছে সেগুলো থেকে হয়তো সরকার হয়তো শিখবে। তো থ্যাংক ইউ শৌভিক, আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ভেরি মানে ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইউজফুল ইন্টারভেনশন। এটা নিয়ে যদি অন্য কেউ কমেন্ট করতে চান আই উইল ডেফিনেটলি ওয়েলকাম দেম। আমি একটু আগাই প্রশ্ন, যেমন বলেছেন গোলাম কিবরিয়া লিমন, স্টাডিং ইন ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ রাজশাহী। ও লিমন বলছে, স্যার চিটাগাং স্টক এক্সচেঞ্জ হ্যাজ রিসেন্টলি আস্কড ফর 1050 crore stimulus package as its brokers and dealers had been incurring huge losses due to the prolonged shutdown. And we see almost the same scenario in the case of Dhaka Stock Exchange. It has lost Taka 328 billion in just 3 months of the year as this pandemic wreaked havoc on stocks. Shutting down stock market can create a bad impact about hours on foreign investors. Usually works on stock exchanges can be mobilized via automated system more effectively than any other sectors, as many countries have kept their stock markets opened while facing more drastic situation than us. Since many people are directly involved as to stock market, won't it be more logical to reopen it like Philippines did? It will not even hamper social distance and may let at least on class of professionals of the country to restart well-paced economic life. আচ্ছা, যেটা আমি বুঝতে পারছি ওর প্রশ্ন থেকে লিমনের, যে ও স্টক এক্সচেঞ্জ খুলে দেওয়ার অথবা কোনোভাবে রিওপেন করার কোনো স্কেলে এটা কথা বলছে এবং ওখান এক্সপিরিয়েন্স হিসাবে ফিলিপিনের কথা বলেছে। সো এটা নিয়ে আমার কাছে মনে হয় যে ওর কমেন্টস অলরেডি দিয়েছে, যদি কেউ এটা নিয়ে আলোচনা করতে চায় এটা নিয়ে আলোচনার সুযোগ আছে। বাট আমার ধারণা, আমার যেটা খুব কুইক অ্যান্সার হবে যে অবশ্যই এটার অপরচুনিটিস গুলো এক্সপ্লোর করা দরকার আছে। যদি টেকনোলজি আমাদেরকে হেল্প করে ডেফিনেটলি এটা এক্সপ্লোর করার সুযোগ আছে। কিন্তু আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের সমস্যা কোথায়। দেয়ার আর মেনি ইস্যুস, মেনি ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জেস, ইনস্টিটিউশনাল ফেলিয়ার্স। তো এরকম একটা সময় কেউ যাতে অন্যায়ভাবে সুযোগ নাও নিতে পারে, ম্যানিপুলেট যাতে করতে না পারে, সেটাকেও এনশিওর করা কিন্তু বড় দায়িত্ব। সুতরাং এই জায়গাটা হয়তো একটু কেয়ারফুল হওয়া দরকার। আমি এটা ওপেন রাখছি, কেউ যদি পরে এটাকে নিয়ে কোনো আলোচনা করতে চান ডেফিনেটলি উই ক্যান ডু দ্যাট। সুমাইয়া, স্টুডেন্ট ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ঢাকা ইউনিভার্সিটি, বলছে এখন অনেকেই বাড়ি ভাড়া মওকুফ করার কথা বলছে, তো সেক্ষেত্রে কি সরকার থেকেও পানি, গ্যাস বা বিদ্যুৎ বিল মওকুফ করা যায় কিনা সেটা নিয়ে প্রশ্ন করছে। সেটা যদি নাও করা হয় তবে রেন্ট সাবসিডি কতটুকু বাড়ি ভাড়া মওকুফের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে? আমি মনে করি নিম্নবিত্ত এলাকা চিহ্নিত করে রেন্ট সাবসিডির ব্যবস্থা করা উচিত। সুমাইয়ের এই পয়েন্টটাকে আমি একটা কমেন্ট হিসাবে নিচ্ছি এবং আমিও মনে করি যারা নিম্নবিত্ত এলাকায় অথবা নিম্নবিত্ত মানুষদের জন্য অবশ্যই যতটুকু সহায়তা এক্সটেন্ড করা যায় সেটা করা উচিত। অলরেডি অনেক জায়গায় কিন্তু ব্যক্তিগত উদ্যোগে এরকম করা হচ্ছে বাড়ি যারা ভাড়াটিয়া তাদের জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি নিম্নবিত্ত এলাকায় এবং বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য কিছু করা যায় কিনা, সুমাইয়া যেটা বলছে সেটা অবশ্যই বিবেচনা করার সুযোগ আছে। রাফিউল একটা যেটা বলেছে যে প্রশ্ন করেছে খুব সম্ভবত শৌভিককে, আমি ইফ আই এম নট রং, কারণ আমি দেখছি শৌভিকের তাই কোট করে বলছে, ইন কেস অফ রিচিং মার্জিনাল পিপল and giving them the loan and aid we are talking about, okay, I think this is the proper time we should take the advantage of mobile banking and fintech. আচ্ছা, রাফিউলের কমেন্টটা হচ্ছে যে বেসিক্যালি টেকনোলজি যতটুকু সম্ভব ইউজ করা যায় টু রিচ দ্য মার্জিনাল পিপল। আমি পুরো একমত রাফিউল আপনার সাথে, এবং আমার ধারণা আমাদের বেশি সবাই একমত হবে যে এটার অফকোর্স অ্যাডভান্টেজটা নেওয়া উচিত। মাহতাব খুব সম্ভবত একটা পয়েন্ট অ্যাড করতে যাচ্ছে জাসিয়ার পয়েন্টে। প্লিজ মাহতাব, ফ্লোর দিচ্ছি আমি। মাহতাবউদ্দিন, লেকচারার, ঢাকা ইউনিভার্সিটি। স্যার থ্যাংক ইউ। আসলে আমি ওই সময় একটা পয়েন্ট জাস্ট অ্যাড করতে চেয়েছিলাম স্যার, আমি 2 মিনিটের মধ্যে শেষ করব। প্রথমত যে ব্যাপারটা আপনি তুলে ধরেছেন জাসিয়া, যে আমাদের নেচার অফ ওয়ার্ক এটা কিভাবে পরিবর্তন হতে যাচ্ছে ভবিষ্যতে বা কিভাবে এটা হেল্প করতে পারে, ডিজিটাইজেশন কিরকম হতে পারে। আমরা গ্লোবালি দেখেছি যে জুম বা এই প্ল্যাটফর্ম গুলি কিভাবে করে এক্সপ্যান্ড করেছে এরকম ক্রাইসিসের সময়।
যে ব্যাপারটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আমরা যাচ্ছি এবং কান্ট্রিগুলি অনেক অ্যাডভান্স হয়েছে। 2003-এর সার্স বা 2010-11 যে মার্চ যেই প্যান্ডেমিক গুলো আমরা প্যান্ডেমিকটা যেই ক্রাইসিস গুলো ওই সময় যখন ছিল সেগুলি কিন্তু গ্লোবাল ইকোনমিকে এই কোভিড-19 এর মতো এফেক্ট করেনি। তো একটা ব্যাপার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লোবালি এখন যেই কোভিড-19 এর যেই প্যান্ডেমিকটা হয়েছে তার মধ্যে আপনি দেখবেন যে ইউরোপিয়ান কান্ট্রিজ বা ইউএসএ তারা কিন্তু মোর ডিজিটাইজড কম্পেয়ার টু আওয়ার কান্ট্রিজ। তো তারপরেও ওই ইকোনমি গুলিকে কমপ্লিটলি এখন কিন্তু কাইন্ড অফ শাটডাউনের মধ্যে আছে পুরো ইকোনমি। তো এটা একটা কারণ হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেইন। অ্যাপলের যে প্রোডাকশনটা ইউএসএ তে হয় সেটা একটা পার্টস হয়তো তৈরি হয় চায়নাতে, একটা হংকং এ, একটা তাইওয়ানে। সুতরাং যে কোনো একটা জায়গায় যদি ছোট্ট একটা নাটো যদি জাস্ট বন্ধ হয়ে যায় প্রোডাকশন, সেটার ইমপ্লিকেশন পড়বে হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিতে। ইভেন যেই সফটওয়্যার আপগ্রেডেশন সেটাও অনেক সময় লিঙ্ক থাকে হচ্ছে হার্ডওয়্যার আপগ্রেডেশনের উপরে। সুতরাং যদি হার্ডওয়্যারের যদি আপগ্রেডেশন যদি লঞ্চে দেরি হয় তাহলে সফটওয়্যারের যে আপগ্রেডেশনের কথা প্রসেস চলছে সেটা তো একটা ব্যাকলগ চলে আসে। সুতরাং তবে আমি যে জায়গাটা একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমের যেই পোর্শনটা আমরা বলছি সেটা কিছু ব্যাকড্রপ আছে। ওয়ার্ক ফ্রম হোম শুধুমাত্র হাই স্কিল যারা আছে যাদের অ্যাক্সেস টু ইন্টারনেট আছে, যারা হাই স্কিল, যারা বাসায় বসে যে ওয়েব ডেভেলপ করতে পারে বা প্রোগ্রামিং করতে পারে বা অ্যানালাইসিস করতে পারে তার জন্য এটা ফিজিবল। কিন্তু আমাদের দেশে 90% যারা মানুষ আছে তাদের জন্য আমার মনে হয় না যে দিস ইজ সামথিং ফিজিবল অর সামথিং দ্যাট উই ক্যান থিঙ্ক অফ ফর দি নেক্সট 3 or 4 years। তারপর আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে সোশ্যাল কোহেশন বা আমরা মানুষ একটা সামাজিক জীব। তো সেই পার্সপেক্টিভ থেকে সোশ্যাল কোহেশন এই জিনিসটা যখন আমরা একসাথে কাজ করি সেটা হেল্প করে। তো বিং আ সোশ্যাল সায়েন্টিস্ট আমি বলবো যে অবশ্যই ওয়ার্ক ফ্রম হোমের সেটা অ্যাডভান্টেজ আছে, বাট এটার ডিসঅ্যাডভান্টেজও আছে। মানুষ যখন দীর্ঘ সময় বাড়িতে বন্ধ থাকে সেটা সাইকোলজিক্যাল এবং প্রোডাক্টিভিটি সব দিক থেকেই ফ্যাটিক এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যখন কমে যায় সবকিছু নেগেটিভ অনেক ইম্প্যাক্ট সেখানে থাকে। স্যার এটাই আমার পয়েন্ট ছিল আসলে। আমি থ্যাংক ইউ মাহতাব। ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে ভেরি নাইসলি তুমি যেটা করেছো যে এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটাও বলেছো। ডেফিনেটলি, কারণ এটা মোর স্কিলড ওয়ার্ক লেবারকে অ্যাডভান্টেজ দিবে দেন দ্য আনস্কিল, এবং অনেক ওয়ার্কিং এনভায়রনমেন্ট এখনো ওয়ার্ক ফ্রম হোমের জন্য সুইটেবল না। সুতরাং ডেফিনেটলি আই থিঙ্ক ইউ মেড আ ভেরি ভেরি ভ্যালিড পয়েন্ট। আমি সুমাইয়ার প্রশ্নটা নিব, বাট আমি তার আগে একটু আমি সানেমের রিসার্চ অ্যাসোসিয়েট আশাকে আমি দিচ্ছি। আশা, আশা তুমি কি কথা বলতে পারবে? মানে তোমার মাইক্রোফোন যদি থাকে তাহলে প্লিজ কথা বলো। আমার মনে হয় রাদার দেন আই রিড আউট দ্য কোশ্চেন্স। আশা, আর ইউ দেয়ার? জি স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। প্লিজ গো অ্যাহেড। স্যার, ওই ফারজানার একটা কোশ্চেন ছিল যে আফটার প্যান্ডেমিক আমাদের হচ্ছে ইউথদের যে অবস্থাটা হবে, ইউথদের হচ্ছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা যাবে যারা আনস্কিলড তারা হচ্ছে চাকরি পাবে, আর যারা স্কিলড এডুকেটেড ইউথ তারা চাকরি পাবে না। সো স্যার মাহতাব স্যার অলরেডি এটা আনসার দিয়েছেন। তো আমি স্যারের সাথে একটু অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে হ্যাঁ আমাদের দেশের ক্ষেত্রে এটা খুবই অবভিয়াস যে হচ্ছে যারা স্কিলড এডুকেটেড ইউথ তারা হচ্ছে জব পাবে না, আর যারা হচ্ছে আনএডুকেটেড বা কম স্কিল তারা আগে জব পাবে। সো সেক্ষেত্রে আমরা যেটা মানে পলিসি সাজেশন হতে পারে আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমাদের যারা দেশের পলিসি মেকার আছেন তারা একটা জিনিস, আমি জানি না এটা মেজার করা পসিবল কিনা, যে যারা এডুকেটেড স্কিল ইউথ তাদের ক্ষেত্রে তারা যদি ইকোনমিতে আসে সেক্ষেত্রে আমাদের ইকোনমিতে কি পরিমাণ গ্রোথ বাড়তে পারে, অথবা এটার যে কস্টটা যে আমরা যে নেগলেক্ট করছি স্কিল এডুকেটেড ইউথদের সেটার কস্টটা কেমন হতে পারে। সো সেটা যদি মেজার করা যায় সেক্ষেত্রে হয়তো পলিসি মেকাররা এটা অ্যাড্রেস করতে পারেন আমাদের ইকোনমির ক্ষেত্রে যারা স্কিলড এডুকেটেড ইউথ তাদেরকে আনাটা বেশি জরুরি। সো স্যার আদারওয়াইজ যারা এডুকেটেড স্কিলড তারা যদি এই সুযোগটা না পায় ইকোনমিতে কন্ট্রিবিউট করার, তারা হয়তো অন্য রাস্তা বেছে নিতে পারে, যেমন রবারি বা অন্য ধরনের চুরি এগুলো করতে পারে। সেক্ষেত্রে স্যার আমি এটা মানে আমাদের ইকোনমির ক্ষেত্রে এই জিনিসটা পলিসি মেকার আনতে পারে কিনা এটা একটা দিক। আরেকটা হচ্ছে স্যার আমাদের অবশ্যই এটার সলিউশন হিসেবে যেটা আসা উচিত সেটা হচ্ছে ইউথ ফোকাসড একটা বাজেট, যেটা আমাদের অবশ্যই এনহ্যান্স করা উচিত ইউথদের জন্য।
স্যার এটাই বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ Thank স্যার। you, Asha. I think very, very interesting, very valid point you raised. Of course, youth focused policy দরকার এবং আমরাও সানাইমে থেকে বিভিন্ন গবেষণায় আমরা দেখিয়েছি there is a huge skill mismatch, যে বিশেষ করে ইউথদের যে ডিমান্ড যেটা যে ধরনের স্কিল এবং যে ধরনের সাপ্লাই দিক থেকে ইউথদের যে স্কিলটা আছে তারা যে বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশন থেকে যে তারা যে স্কিলটা অ্যাকোয়ার করে ইন্ডাস্ট্রি ডিমান্ডের সাথে ওই ইউথদের স্কিল সাপ্লাইয়ের একটা বড় ধরনের মিসম্যাচ আছে এবং there are many other incentives as well, মানে ইনসেন্টিভ অথবা ডিসইনসেন্টিভ যে ইউথদেরকে তারাও যে অপশন যে এক্সপ্লোর করবে। যেমন আমি জাস্ট টু পুট অন রেকর্ড যে আমাদের যে বিসিএস পরীক্ষার জন্য যে পরিমাণ ইউথরা তারা মানে যে পরিমাণ সময় তারা ব্যয় করে, অথচ আমরা জানি বাংলাদেশ ক্যাডার সিভিল সার্ভিসে কি পোস্টের সংখ্যা খুব লিমিটেড, অথবা তার থেকে কয়েকশো গুণ বেশি মানে এডুকেটেড ইউথ তারা এটার পরীক্ষার জন্য তারা 1 বছর 2 বছর 3 বছর কেউ কেউ সময় নষ্ট ব্যয় করে এবং এটা কিন্তু হিউজ লস টু দ্য সোসাইটি। এটাও কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে সেটাও কিন্তু দেখতে হবে। এটা অ্যাড্রেস করার একটা বড় উপায় হচ্ছে যে ইকোনমিতে ইউথদের জন্য জব অপরচুনিটিস ক্রিয়েট করা, এডুকেটেড ইউথদের জন্য। এবং আমরা জানি যে যেখানে সরকারি হিসেবে 4% 4.5% হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট ওভারঅল, এডুকেটেড ইউথদের কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট 10%-এরও বেশি। সুতরাং এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে জব অপরচুনিটিস ক্রিয়েট করতে পারি এবং পোস্ট ক্রাইসিস যে সিচুয়েশন আমার ধারণা যে সিচুয়েশন উড বি ভেরি ডিফারেন্ট। সেখানে হয়তো দেখা যেতে পারে যে এমন অনেক সেক্টর আছে হয়তো একদম বসে যেতে পারে এবং তারা হয়তো ওই সেক্টরগুলো তো এই ক্রাইসিস টাইমে তারা, অথবা অনেক ফ্যাক্টরি আছে, অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো হয়তো সার্ভাইভ করতে না পারে এই ক্রাইসিস টাইমে, তারা হয়তো নতুন করে দেখা যাবে এস্টাবলিশমেন্টের দরকার হবে। সুতরাং ওইসব জায়গায় যারা চাকরি করতো, কাজ করতো, বিশেষ করে এডুকেটেড ইউথদের অনেকে, যেটা শফিকও ভেরি নাইসলি ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, অনেক সার্ভিস সেক্টরে স্কিলড এবং আইটি বেসড জায়গায়, সেগুলো যদি ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এডুকেটেড ইউথদের আনএমপ্লয়মেন্ট আরো অনেক বেশি বাড়বে। সেটাও আমার কাছে মনে হয় যে আমাদের নজর রাখা দরকার। আমি একটু সুমাইয়ার প্রশ্নটা একটু দেখি। সুমাইয়ার খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছে। সেটা বলছে যে ঠাকুরগাঁও বাংলাদেশের গমের রাজধানী বলে পরিচিত। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় যে 28 টাকা দরে সরকার গম কিনতে পারছে না, কারণ সাধারণ বাজার দর 26-27 টাকা, সেখানে কৃষক দাম পাচ্ছে মাত্র 1 টাকা বেশি। কিন্তু বাজারের চেয়ে সরকারি গুদামে তার সরবরাহ করতে খরচ হচ্ছে 3 টাকা বেশি। তার মানে কৃষক যদি সরকারি গুদাম পর্যন্ত ক্যারি করে এনে দিতে চায় তাহলে বেসিক্যালি তার ওই সরকারি যে দামটা পাচ্ছে তার থেকে তার খরচটা বেশি হয়ে যাচ্ছে। তো সুমাইয়ের প্রশ্ন হচ্ছে এরকম অবস্থা যদি ধানের ক্ষেত্রেও হয় তাহলে খাদ্য সরবরাহের উপরে কিরকম প্রভাব পড়বে বলে সানেমের ধারণা। এটা আমি উত্তর দিচ্ছি। এটা আমার কাছে মনে হয় যে ইটস এ ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভ্যালিড পয়েন্ট। এবং এটা কিন্তু দেখা যায় যে আসলে কৃষকরা, আমরা দেখেছি ধানের দাম অথবা চালের দাম যখন বাড়ে কৃষকরা কিন্তু সেই বাড়তি দামটা তারা পায় না। এর মাঝখানে যে তাদের যে মিডলম্যানরা আছে, বিশেষ করে এমনকি মিলার লেভেলেও যারা আছেন, তারা কিন্তু একটা বড় ধরনের ওই অ্যাডিশনাল প্রাইস সেটা কিন্তু তারা বেনিফিটটা পায়। এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু আমাদের স্মল স্কেল প্রডিউসারের সংখ্যা অসংখ্য এবং তারা কিন্তু রাইস অথবা হুইটও যদি হয় কোনো কোনো জায়গায়, তারা কিন্তু সেভাবে স্টোর করার ক্ষমতা তাদের নেই। সুতরাং তারা যখন উৎপাদন করে তাদেরকে কম দামে বিক্রি করতে তারা বাধ্য হয় ওই সময়। এবং যেটা মিলাররা যারা তারা যদি স্টোর করতে পারেন তারা কিন্তু সেটা পরে তারা বেশি দামে বিক্রি করেন। ইট হ্যাজ বিন দেয়ার ফর লং। এটা নিয়ে কিভাবে অ্যাড্রেস করা যায়, কিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি কেনার কোনো সুযোগ আছে কিনা, এমনকি শফিক হয়তো কোনো একটা সময় যদি সুযোগ হয়, শফিকে যদি নলেজে থাকে, ইন্ডিয়াতে কমোডিটি এক্সচেঞ্জ সিস্টেম খুব ওয়েল এস্টাবলিশড। সেই ধরনের কমোডিটি এক্সচেঞ্জ সিস্টেম বাংলাদেশে নেই। ওটা আসলে কোনো ধরনের সুযোগ দিতে পারে কিনা ফার্মারদেরকে তার বেটার প্রাইস অথবা রাইট কাইন্ড অফ প্রাইস দেওয়ার ক্ষেত্রে। সুতরাং আমি মনে করি যে দিস ইজ আ ভেরি ভ্যালিড পয়েন্ট। শফিক যদি ইফ ইউ ক্যান জাস্ট রাইট ইট ডাউন, যে এই রেসপন্সটা যে আসলেই কমোডিটি এক্সচেঞ্জ সিস্টেম, যেটা নিয়ে একসময় বাংলাদেশের মিনিস্ট্রি অফ কমার্স তারা উদ্যোগ নিয়েছিল। আমরা ইনফ্যাক্ট সানেমের পক্ষ থেকে আমরা একটা রিপোর্ট তৈরি করেছিলাম মিনিস্ট্রি অফ কমার্সের জন্য, সেটা প্রায় 10-12 বছর আগের কথা বলছি, কিন্তু এটা নিয়ে আর সরকারের আগায়নি। বাট আই থিঙ্ক দিস আ ভেরি ভ্যালিড কোশ্চেন সুমাইয়া রেজড। আমি দেখছি এরপরে যেটা প্রশ্ন করছেন শরীফুলের একটা প্রশ্ন খুব সম্ভবত আছে, এটা আমি জানি না।
শরীফুল কি বলছে, মাইক্রোসফট অলরেডি ব্যান্ড জুম ফর সিকিউরিটি পারপাস, জুম ইজ নট গুড অপশন এনিমোর। আচ্ছা, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে তাহলে। জুম যদি সিকিউরিটির জায়গা, আমরা খুব ইনসিকিউর কোনো কিছু নিয়ে আলোচনা করছি না খুব সম্ভবত, আনসিকিউরড, তো আমার মনে হয় অতটা ভয়ের কিছু নেই। রাফিল বলছে এই ক্ষেত্রে, আচ্ছা রাফিল উত্তর বলছে, মাই পারসেপশন ইজ অলসো ফর টু অ্যাভয়েড জুম ফর ফার্দার মিটিং। আই থিঙ্ক মাইক্রোসফট টিম উড বি এ গুড অ্যাডিশন। মাইক্রোসফট টিম, আচ্ছা আমাদের সানেম কমিউনিকেশন টিম তারা এটা এক্সপ্লোর করে দেখবে। So definitely thank you Rafil and thank you Shariful এই opinion-এর জন্য। ফারিয়ান বলছে যে ডক্টর সেলিম রেহান স্যার, the Penn State University Center for Global Workers' Rights and the Workers' Rights Consortium reported that more than 1 million garment workers in Bangladesh have already been fired or furloughed or temporarily suspended. I was thinking that although after having a huge stimulus package, why this is happening in garment sector? আসলে এটা একটু চেক করার ব্যাপার আছে, কারণ আমাদের কাছে এখনো সেরকম একেবারে যে 1 মিলিয়ন মানে তো কম কথা না, 10 লক্ষ গার্মেন্টস ওয়ার্কার, এটা যদি ফায়ার্ড হয়ে যাওয়া অথবা সাসপেন্ডেড, একটা সত্য যে তারা তো পুরো গার্মেন্টস ফ্যাক্টরি তো প্রায় মোর দেন 95% গার্মেন্টস ফ্যাক্টরি এখন বন্ধ। বন্ধ যেহেতু, সুতরাং এই ওয়ার্কার্সদের আসলেই তো তারা কোনো কাজে নেই, সুতরাং এদের মধ্যে কতজন আসলে কিভাবে সাসপেন্ডেড হলো অথবা এই হলো, এটা মনে হয় আমি জানি না এই 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 ডেটার সোর্স অথবা কিভাবে তারা ডেটা কালেক্ট করেছে, বাট দিস ইজ সামথিং প্রবাবলি would be interesting. So Farian also, I was thinking that although after having a huge stimulus package, why this is happening? We know that recruitment process is very costly and factories should avoid firing after having the stimulus package. So cancellation of orders is not the only issue behind this huge amount number of unemployment. So I think you are right, giving lower than minimum wage might be another vital cause behind the unemployment. আচ্ছা ফারিহান সেই প্রশ্নটা করেছে। এই ছিল খুশমত। এখন আমি একটু সানেমের কাছে যেতে চাই। আমি জানি না ডক্টর বিদিশা, খুশমত ডক্টর বিদিশাকে আমরা হারিয়েছি। মাহতাব যদি কোনো অ্যান্সার থাকে এক্ষেত্রে প্লিজ। স্যার ফারিয়ানের প্রশ্নটা, হ্যাঁ যদি কোনো মানে আমার ধারণা হচ্ছে যে দিস এ বিগ নাম্বার, ভেরি বিগ নাম্বার, এবং হয়তো এই ধরনের সার্ভে এত কুইকলি করা খুব কঠিন। খুব স্মল স্যাম্পল থেকে 1 মিলিয়ন গার্মেন্টস ওয়ার্কার্স এর নাম্বারে রিচ করাটাও আসলে খুব জাস্টিফাইড না। যদি কোনো রকম তোমার কোনো রিফ্লেকশন থাকে কুইক। স্যার থ্যাংক ইউ স্যার। আমি জাস্ট দুটো পয়েন্ট তাহলে একটু এটার সাথে এটা অ্যাড করে প্রথমে আসি হচ্ছে সুমাইয়া যেই প্রশ্নটা নিয়ে এসছে, যে বাজার দরের যে প্রশ্নটা স্যার নিয়ে এসছে এবং আপনি যে রিপ্লাইটা দিয়েছেন, আমি সেটা ছোট করে জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই। ঠিক এই জায়গাটাতেই আমরা সাদেন থেকে জিনিসটা বলেছি যে আমাদের একটা মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন একটা টিম আমাদের গভর্নমেন্ট থেকে এটা এস্টাবলিশ করা, এই মেকানিজমটা এস্টাবলিশ করা উচিত। ঠিক এই ইম্পর্টেন্সটা হচ্ছে এখানেই যে এই যে টিমটার কথা বলছি বা এই যে মেকানিজমটার কথা বলছি, সেই মেকানিজমের মধ্যে এই প্রত্যেকটা জিনিস আসতে হবে যে যে এই যে আপনি যে ফিডব্যাকটা এখানে লিখেছেন যে সাধারণ যে কৃষক আছে সে বাজারে এটা সেল করতে পারছে না বা সে ধানের ক্ষেত্রে যদি এটা ফেস করে সে তখন কি হবে। আমরা যে এমএনএ টিমের কথা সার্ভিসকে বারবার করে বলছি, সেই টিমটার উদ্দেশ্যটাই হবে এরকম যে তারা এই জিনিসটা মনিটর করবেন যে হ্যাঁ এখানে সমস্যাটা হচ্ছে, তারা ইভালুয়েট করবেন যে তাহলে এটা সলভ করার জন্য প্রসেসটা কোন জায়গাটাতে এফেক্টটা দরকার, কোন জায়গাতে ইন্টারভেনশন দরকার, কোন জায়গায় চেঞ্জ করা দরকার। যদি প্রাইস বাড়াতে হয় তাহলে কি আমাদের ফুড মিনিস্ট্রিকে বলতে হবে, তাহলে এই এমএনএ টিম সরাসরি ফুড মিনিস্ট্রিকে বলবে যে খাদ্য মন্ত্রণালয় তোমরা তোমাদের দামটাকে প্রকিউরমেন্ট প্রাইসটাকে আরো 2 টাকা বাড়াও, বা এই যে কৃষকের যে 3 টাকা বেশি লাগছে বাজারে এটা সরবরাহ দিতে, তাহলে এই জিনিসটা তুমি এই কস্টটা তাকে সাবসিডি হিসেবে তাকে পে করে দাও। এনিওয়ে এটা এই জন্য আমরা বারবার জিনিসটা বলছি যে একটা এমএনই একটা ফ্রেমওয়ার্ক, এমএনই এই মেকানিজমটা এখানে স্ট্রংলি এখানে এই ক্রাইসিস মোমেন্টে এখানে স্ট্রংলি এটা ফলো করতে হবে। আর সেকেন্ড যে পয়েন্টটা আমি এই পার্সপেক্টিভ যেটা এসছে ফারিয়ানের যে প্রশ্নটা, আমি এখানে জাস্ট একটু বলে রাখি, সেটা হচ্ছে ফারিয়ান যে নাম্বারটা বলেছে 1 মিলিয়ন ওয়ার্কার্স বিগ নাম্বার। এত বড় আমরা অলরেডি যে জিনিসটা অলরেডি জানতে পেরেছি সেটা হচ্ছে গার্মেন্ট ওয়ার্কার যারা ছিল তারা পুরো বেতন পায়নি, এদের মধ্যে একটা বড় অংশ আছে যারা হাফ বেতন পেয়েছে। অনেক গার্মেন্ট ওয়ার্কার আছে যারা এখনো বেতন পায়নি এবং এটার জন্য গার্মেন্ট ওয়ার্কাররা গাজীপুরে, নারায়ণগঞ্জে অনেক জায়গায় এটা নিয়ে বিক্ষোভও করছে। তো সুতরাং বাট আমরা স্টিল এই নাম্বারটা যে 1 মিলিয়ন ওয়ার্কার তার জব হারিয়েছে, এই নাম্বারটা আমি
আমার মনে হয় নাম্বারটা এত বড় এখনো হয়নি, কিন্তু যদি ক্রাইসিসটা যদি প্রলং করে তাহলে এটা হওয়া কোনো বিচিত্র ঘটনা হবে না যদি ক্রাইসিসটা প্রলং করে। তবে একটা ব্যাপার আমি জাস্ট, আপনি আপনার একটা জায়গায় একটা জায়গায় লিখেছেন যে হায়ারিং ইজ কস্টলি। গার্মেন্ট ওয়ার্কার যেখানে সাপ্লাই অফ লেবার ইজ ভেরি হাই, সেখানে হায়ারিং ইজ নট কস্টলি। পার্টিকুলারলি যখন হচ্ছে আমরা আমরা যখন গার্মেন্ট ওয়ার্কার যারা হচ্ছে লাইনম্যান আমরা যখন নিচ্ছি, লাইনম্যানদের কথা যখন চিন্তা করতে, ওই জবগুলোতে আর কি হায়ারিং ইজ নট দ্যাট কস্টলি। সুতরাং যেহেতু হায়ারিং ইজ নট দ্যাট মাচ কস্টলি, এটা অবশ্যই পসিবল যে যেহেতু এখানে অ্যাভেলেবল পুল অফ ওয়ার্কার্স আছে, যে কোনো সময় চাইলে আমি একটা ওয়ার্কারকে রিপ্লেস করতে পারি আরেকজন ওয়ার্কারকে দিয়ে। সুতরাং এই জায়গায় যে গার্মেন্ট ওয়ার্কার আছে তার ওই পাওয়ারটা আছে যে সে ওয়ার্কারদের বলছে যে আমি তোমার বেতন দিচ্ছি না, বা হাফ বেতন দিচ্ছি, বা বেতন না দিয়েও তাকে আমি ঝুলিয়ে রাখছি। এই জিনিসটা এটা পসিবল, মানে এটা হতে পারে। এবং সেখানেই গভর্নমেন্টের মনিটরিং এর ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। যে গার্মেন্ট সেক্টর গত 3-4 দশক প্রতি বছর বেনিফিট পেয়ে এসেছে, স্টিল তারা বেনিফিট পাচ্ছে, প্রত্যেকটা এক্সপোর্টে তারা ক্যাশ বেনিফিট পায়, তারা ডিউটি ড্রব্যাক পায়, তার প্রত্যেকটা জায়গাতে তারা দশকের পর দশক বেনিফিট পেয়ে এসেছে। সেখানে এই যে 4 মিলিয়ন ওয়ার্কার যারা এখন গার্মেন্ট ওয়ার্কারের কাজ করছে, এই ক্রাইসিস মোমেন্টে তারা যেন এরা যেন কাজ না হারায়, গভর্নমেন্টে এই জায়গাটাকে স্ট্রিনজেন্ট একটা স্টেপ নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি। স্যার মাধব, থ্যাংক ইউ মনে ইজ ভেরি গুড পয়েন্ট। এবং গার্মেন্টস নিয়ে আসলে আমাদের অনেক বড় কনসার্ন, নো ডাউট। আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট আর্নিং সেক্টর, এবং শুধুমাত্র এক্সপোর্ট আর্নিং এও নয়, এটা এত সংখ্যক মানুষ সেখানে এমপ্লয়েড আছে, এমপ্লয়মেন্ট জেনারেটিং সেক্টর অ্যাজ ওয়েল, এবং তার মোর দেন 60% হচ্ছে ফিমেল এমপ্লয়মেন্ট। সুতরাং এই সেক্টরটার আসলে স্টেটাস, এই সেক্টরের ভবিষ্যৎ, ফিউচার ডায়নামিক্স, এগুলো সবকিছু কিন্তু আমাদের ক্লোজলি লিঙ্কড আমাদের ইকোনমিক প্রোগ্রেসের সাথে। এবং আমাদের বিভিন্ন অ্যানালিসিস এবং অন্যান্যদেরও অনেকেরও অ্যানালিসিস দেখিয়েছে যে আমাদের ইকোনমিক গ্রোথের পিছনে অফকোর্স ওয়ান অফ দ্য মেজর ড্রাইভার্স হচ্ছে এক্সপোর্ট সেক্টর এবং গার্মেন্টস সেক্টর। এবং এই সেক্টরের মধ্যে যে এমপ্লয়মেন্ট, লেবার কিভাবে ম্যানেজ করা হয়, কিভাবে এই সেক্টরটা গ্রো করেছে, এগুলো নিয়ে সানেমের অসম্ভব বেশ বিস্তারিত গবেষণা আছে। এবং এগুলো একটা বড় গবেষণা খুব শিগগিরই সামনে আসতে যাচ্ছে। আমরা খুব ডিটেইল অ্যানালাইসিস করেছি, এবং এই ক্ষেত্রে বেসিক্যালি মোর অফ পলিটিক্যাল ইকোনমি পার্সপেক্টিভ থেকে, ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভ থেকে, কেন মিনিমাম ওয়েজ দেওয়া হয় না, কেন কিভাবে লেবারদেরকে ম্যানেজ করা হয়, কি ধরনের পলিটিক্যাল সেটেলমেন্ট আছে ওখানে, কি ধরনের এখানে স্টেট বিজনেস রিলেশনশিপটা কিরকম, কেন গার্মেন্টস দে আর মোর প্রিভিলেজড দেন আদার সেক্টরস। লেদার এবং গার্মেন্টস যদি আমরা তুলনা করি, যে লেদারের যে প্রচুর সম্ভাবনা ছিল, এবং আমরা জানি যে এখনো হয়তো আছে, তারপরে কেন লেদার সামনে আসতে পারেনি, গার্মেন্টস আসতে পেরেছে। এটা বোথ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্যাক্টর, অনেক কিছু কাজ করছে। সুতরাং এই গার্মেন্টস নিয়ে আলোচনা চলবে আমাদের অফকোর্স, এবং গার্মেন্টস একটা মিডিয়ারও একটা বড় ধরনের ইস্যু। আমরা জানি জাস্ট আমরা রানা প্লাজার একটা আমরা ঘটনার বর্ষপূর্তি আমরা গত জাস্ট 1-2 দিন আগে আমাদের হলো, এবং সেখানেও এই জিনিসটা রানা প্লাজার মতো ঘটনা গার্মেন্টসে ঘটেছে। এরকমই সিমিলার ঘটনা তাজরিন ফায়ার এরকমও হচ্ছে গার্মেন্টসে। সুতরাং এটা ইটস এ বিগ ইস্যু ডেফিনেটলি। সো আই অ্যাপ্রিসিয়েট ফারিয়ান যে এটা নিয়ে আলোচনার জায়গা করার জন্য। আমি দেখছি শোভিক অ্যান্সার দিয়েছে আমার ওই কমিউনিটি এক্সচেঞ্জ নিয়ে। থ্যাংক ইউ শোভিক, আমি একটু রিড আউট করছি। শোভিক বলছে যে ইন ইন্ডিয়া, as Dr. Raihan has pointed out, we have a very developed commodity exchange system. But under the lockdown period, these exchanges are operating for a very short period. But the government surprisingly has not been using Food Corporation of India's mechanism to buy out the stock of crops from the farmers at minimum support prices. So farmers are forced to destroy their crops and farmer suicides are on the rise. Shobik, আমি খুবই উদ্বিগ্ন এই তথ্যে, এবং এটা অফকোর্স ইন্ডিয়াতে আমরা জানি যে ফার্মার্সদের ইস্যুটা নিয়ে, এবং ফার্মার সুইসাইড বেসিক্যালি খুব সম্ভবত, ইফ আই এম নট রং, যে বিহার এবং সাউদার্ন অঞ্চলগুলোতে বেশ কয়েকটা স্টেটে এটা খুব প্রিভিলেন্ট এই ঘটনাটা। কিন্তু ইন্ডিয়াতে ক্রপ লস হওয়া, ইন্ডিয়া তো এগ্রিকালচার সেক্টর ব্যাডলি হিট হওয়ার ইমপ্লিকেশন কিন্তু বাংলাদেশের জন্যও আছে। কারণ আমরাও জানি যে আমাদের অনেক যদি বড় ধরনের কোনো একটা হঠাৎ করে ফুড ক্রাইসিস হয়, রাইস শর্টেজ হয়, আমাদের কিন্তু নেক্সট ডোর নেইবার ইন্ডিয়ার কাছে আমরা প্রথমেই খোঁজ করি।
যে রাইস অথবা অন্যান্য এগ্রিকালচার প্রোডাক্টের জন্য। সুতরাং দিস ইজ গোয়িং টু বি বিগ কনসার্ন ফর আস অ্যাজ ওয়েল। শোভিক, থ্যাংক ইউ ফর পয়েন্টিং দিস আউট। আমি একটু একরামুলের পরিচয়টা আমি ঠিক জানি না, কিন্তু একরামুল উনি লিখেছেন অ্যাকর্ডিং টু BGMA 1146 factories reported cancellation or suspended of $3.17 billion of a order, I think আমি যেটা বলতে চাচ্ছি, এবং 2.27 million workers are affected. I am working on this trade. Already one of our customer from Sweden is already closed for bankruptcy. So একরামুল, থ্যাংক ইউ এই ইনফরমেশনটা শেয়ার করার জন্য। এবং অফকোর্স আমার মনে হয় নট অনলি 2.27 মিলিয়ন ওয়ার্কার্স, যদি মোর দেন 3 মিলিয়ন ওয়ার্কার্স যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে থাকে, তাহলে সবাই মানে শুধুমাত্র নট অনলি ফর ক্যান্সেলেশন অফ অর্ডার্স বাট ফ্যাক্টরি যে বন্ধ আছে সেটার জন্য সবাই এফেক্টেড। আমি একটা জাস্ট তথ্য মানে ইন্টারেস্টিং সার্ভে রিপোর্ট শেয়ার করছি। এই রিসেন্টলি একটা সার্ভে রিপোর্ট এসছে এবং এই রিপোর্টটা খুব সুন্দর ব্র্যাক করেছে, আপনারা দেখেছেন। সেখানে তারা বলছে, যেটা আমি বলছি যে এই ধরনের অনেক সময় সার্ভে যেটা হয় যে অনেক সময় নাম্বারগুলো যে রিপোর্টে আসে তখন হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে এটা এর নাম্বারটা এরকম কেন। সেই রিপোর্টে বলছে যে 62% অফ দ্য সার্ভেড পিপল, যারা বেসিক্যালি লো ইনকাম অথবা যারা, তারা নাকি মানসিক প্রেসারে, মেন্টাল স্ট্রেসের মধ্যে আছে এই লকডাউনের সময়। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো সবাই আমার ধারণা 100% অফ দ্য পিপল আর আন্ডার মেন্টাল স্ট্রেস। এখানে ঠিক ওই 62% নাম্বারটা প্রবলি ডাজন্ট মেক এনি সেন্স। এখানে সবাই আমরা মেন্টাল স্ট্রেসে আছি, মানে যে, এবং যারা লো ইনকাম পিপল তারা তো ডেফিনেটলি। সুতরাং ওই জায়গায় যে তারা কোশ্চেন করে পেয়েছে 62% এর মতো পিপল মেন্টাল স্ট্রেসে আছে। সো আমি বলছি এই ধরনের নাম্বারগুলো অনেক সময় হয়তো ইট ডাজন্ট রিয়েলি ক্যারি দ্যাট কাইন্ড অফ মিনিং, বাট ডেফিনেটলি উই মাস্ট লুক অ্যাট দিস নাম্বারস, এবং আমাদেরকে ফলো আপ করতে হবে, আমাদেরকে ট্র্যাক করতে হবে যে কি হচ্ছে এই জায়গাতে। মাহতাব উদ্দিন প্রশ্ন করেছেন, স্যার শিক্ষা খাত নিয়ে আমরা এখনো তেমন কোনো পদক্ষেপ দেখতে পাইনি, সব এডুকেশনাল কার্যক্রম এখনো বন্ধ আছে। মাহতাব, থ্যাংক ইউ ফর রেজিং দিস কোশ্চেন। আমার কাছে মনে হয় ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং বলছে মাহতাব আরো বলছে যে সব এডুকেশনাল কার্যক্রম এখনো বন্ধ আছে, এইচএসসি এক্সাম কি হতে পারে, ইউনিভার্সিটির আগামী শিক্ষা কার্যক্রম কি হবে, এই অবস্থায় আমাদের আগামী শিক্ষা কার্যক্রম কি হতে পারে। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মাহতাব উদ্দিন। আমি আরেক মাহতাব উদ্দিনকে বলছি এটা উত্তর দেওয়ার জন্য। মাহতাব, ওভার টু ইউ। স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিস্টার মাহতাব, আপনাকে এই প্রশ্নটা তুলে আসার জন্য। আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে জিনিসটা বলতে পারি, ফর এক্সাম্পল আমি যে ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, ঢাকা ইউনিভার্সিটি আমার যে স্টুডেন্ট পুল আছে, আমার থার্ড ইয়ারে 100, আমি জানি আমার এই 170 জন স্টুডেন্টের মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস আছে হার্ডলি 150 জনের, কিন্তু বাকি 20 থেকে 30 জন যে স্টুডেন্ট আছে তাদের তো ওই ইন্টারনেট অ্যাক্সেসটা তো নাই, প্লাস হচ্ছে এই যে ইন্টারনেট অ্যাক্সেস তো নাই, প্লাস হচ্ছে যে ডিভাইসটা দরকার, যে মোবাইল ফোন বা শুধু ইন্টারনেট অ্যাক্সেস থাকলে তো হবে না, একটা ডিভাইস তো ম্যাটার করে, যে আপনার যদি আমরা অনলাইনের মাধ্যমে এডুকেশনের দিকে যেতে চাই। সুতরাং এই জিনিসটা ঠিক ধরেন আমাদের যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলো একটা বড় অংশ কিন্তু আসে হচ্ছে গ্রাম বা প্রত্যন্ত অঞ্চল থেকে, যাদের ওই ধরনের ইন্টারনেট অ্যাক্সেস বা ওই ধরনের ডিভাইস নেই। সুতরাং তাদের জন্য কিন্তু এই এরকম ক্রাইসিস মোমেন্টে আমাদের যেহেতু এখন লকডাউন চলছে এবং এখানে সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং হচ্ছে একমাত্র উপায় যেটা দিয়ে আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারি, এবং জীবন হচ্ছে সবার আগে। আমরা যদি একজন মানুষকেও যদি সোশ্যাল ডিস্টেন্সিং এ যদি আমরা যেটা বলা হচ্ছে ক্রাইসিসের সময়, প্যান্ডেমিকের সময়, যে ব্রেক দ্য চেইন, সুতরাং যদি একজন মানুষকে যদি আমি কম ইনফেক্ট করতে পারি, তার মাধ্যমে যতজন মানুষ ইনফেক্ট হবে সেই সংখ্যাটা আমরা বিপুল পরিমাণে কমিয়ে নিয়ে আসতে পারি। তো সেই পার্সপেক্টিভ থেকে যদিও আমাদের এখানে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি শিক্ষা কার্যক্রমের দিক থেকে, কিন্তু এটা আপাতত আমাদের জন্য মেনে নেওয়া ছাড়া কোনো কিছু নেই অল্টারনেটিভ। তো এখানে একটা জায়গায় আমাদের যে জায়গাটা একটা স্কোপ আমাদের জন্য আছে, সেটা হচ্ছে মে মাসটি সবসময় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ যাই বলি, সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মে মাস এবং পার্টিকুলার রমজানের সময় সব মোটামুটি সব স্কুল কলেজ এটা বন্ধ হয়ে যায়।
আমাদের যেই সামার ভ্যাকেশন সেটাও মে জুন মাসে থাকে। তো সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে হয়তো আমরা যদি আমাদের লকডাউনটা এন্ড অফ মে পর্যন্ত থাকে, তারপরে আমাদের জুনের যে সামার ভ্যাকেশনের সময়টা আছে সেই সময় হয়তো আমরা অ্যাডিশনাল ক্লাস এবং যে জিনিসগুলো আছে সেগুলি নিয়ে আমরা এটাকে মেকআপ করতে পারবো। কিন্তু উন্নত বিশ্বে যেরকম আপনার বাড়িতে যে শিক্ষার ব্যবস্থা হচ্ছে, যে ক্লাসে বসে শিক্ষার্থীরা শিখতে পারছে, আমার পরিচিত বাংলাদেশে অনেক স্কুলে এখন বাড়িতে বসে ক্লাসে শিক্ষা পাচ্ছে, কিন্তু এই সবগুলি স্কুল হচ্ছে ইংলিশ মিডিয়াম বা একটু সেই এই 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 শিক্ষার্থী যারা এসব স্কুলে তারা সবাই একটা হয় শহরের অথবা তাদের ফ্যামিলি একটা ইনকাম লেভেলের ওপরে আছেন। এটা সবার জন্য সত্যি না। সুতরাং ম্যাথ পিপলের জন্য সবাই মোটামুটি এখন এই লকডাউনের মধ্যে এখানে এই ক্ষতির সম্মুখীন হবেনি। তো সেই দিক থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ফর দ্য টাইম বিং আমাদের আসলে এই মুহূর্তে আমাদের কিছু করার নেই। বাট যখনই এই জিনিসটা শেষ হবে, মানে ক্রাইসিস যখন শেষ হবে, তখন গভর্নমেন্টের থেকে বা প্রত্যেকটা জায়গা থেকে যদি সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসে যে কিভাবে করে এই ক্রাইসিসটা আমরা মিট আপ করতে পারি, এখানে গভর্নমেন্ট অবশ্যই যারা এডুকেশন এক্সপার্ট আছেন তাদের মতামত দিতে পারেন যে এই ক্রাইসিসটাকে আমরা যে ক্রাইসিসের কারণে যে ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি সেটা কিভাবে মিনিমাইজ করা যেতে পারে। তো সেই পদক্ষেপ গভর্নমেন্ট আমার মনে হয় নেওয়া উচিত। মাহতাব, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি টু পুট অন রেকর্ড, আমি জানি শোয়েব এগুলো নোট এবং সামারি করবে, কিন্তু আমি জাস্ট 2-3টা একদম কনক্রিট স্টেপ যেগুলো যে আলোচনাগুলো হয়েছে এডুকেশন নিয়ে, এই জায়গাটা আমি একটু বলতে চাই। 1 নম্বর, আমি মনে করি জাস্ট ক্রাইসিস শেষ হওয়া পর্যন্ত ওয়েট করার বিষয় না, এখনই বসা দরকার। এখনই আমরা ডিজিটালি কানেক্টেড হয়ে যারা এক্সপার্ট যারা আছে, প্রাইমারি এডুকেশন সিস্টেমের জন্য কি করা উচিত, সেকেন্ডারি এডুকেশন সিস্টেমের জন্য কি করা উচিত, ইউনিভার্সিটি স্পেসিফিক কি করা উচিত, এগুলো নিয়ে এখনই প্ল্যান করা দরকার। আমার ধারণা আন্ডার কয়েকটা সিনারিও যদি এরকম ধারণা করা হয় যে আগামী সেপ্টেম্বর অথবা অগাস্ট অথবা জুলাই অথবা অগাস্ট থেকে কারিকুলাম শুরু করা যাবে, তাহলে কিভাবে কোন প্রোগ্রামের আন্ডারে এই যে লসটা হয়েছে সেই লসটাকে কভার করা যেতে পারে, সেগুলো নিয়ে এখনই কাজ করা দরকার। এবং এক্সপার্টদের আমার কাছে মনে হয় একটা অ্যাকশন প্ল্যান, একদম পরিপূর্ণ অ্যাকশন প্ল্যান তৈরি করা উচিত। এগুলো শেয়ার করা উচিত এডুকেশনাল ইনস্টিটিউট গুলোর যারা হেড আছে তাদের সাথে, এবং স্থানীয় পর্যায়ে তারা কিভাবে এটা এক্সিকিউট করবে সেই ব্যাপারে তাদের মতামত নেওয়া উচিত। এই জিনিসটা খেয়াল করা উচিত, যেই প্ল্যানটা ঢাকার একটা স্কুলে এক্সিকিউট করা যাবে সেটা একেবারে পঞ্চগড়ের একটা গ্রামের স্কুলে হয়তো সেভাবে এক্সিকিউট করা যাবে না। সুতরাং কনটেক্সট স্পেসিফিক প্ল্যানও করা দরকার, অঞ্চল ভিত্তিক প্ল্যান করা দরকার, শিক্ষাকে আমরা কিভাবে এই যে লসটাকে কভার করব। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মাহতাবউদ্দিন আপনি করেছেন। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই, এটা এখনই থেকে এটাকে আমাদের আলোচনার মধ্যে এবং এটা নিয়ে আমাদের পরিকল্পনার মধ্যে আসা উচিত। যেমন শফিক বলছে, ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স শেয়ার করছে, শফিক বলছেন যে ইন্ডিয়াস একাডেমিক ক্যালেন্ডার উইল নাও স্টার্ট ফ্রম সেপ্টেম্বর ইনস্টেড অফ জুলাই as University Grants Commission has recommended, just sharing expense from India. হ্যাঁ, শফিকের যেটা এক্সপেন্স সেটা হচ্ছে যে বেসিক্যালি এটা ইউনিভার্সিটি ক্যালেন্ডার হিসেবে। তো আমাদের যেহেতু আমাদের পুরো মোটামুটি বাংলাদেশের সব এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্যালেন্ডার হচ্ছে আসলে জানুয়ারি থেকে ডিসেম্বর, এবং সেক্ষেত্রেও আমাদেরকে নতুন রিথিং করার ব্যাপার আছে, এবং আই ফুললি অ্যাপ্রিসিয়েট, এবং আমি আবারও বলছি যে এই জায়গাটাতে আমাদের এমফাসিস দিতে হবে। ফাবিয়া যে প্রশ্নটা লিখেছো, আমার ফাবিয়া মুখেই বলো না, আমার মনে সেটা বরং ভালো হয়। প্লিজ ফাবিয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার আমার এটা জাস্ট একটা কমেন্ট, একটা আমার রিসেন্ট একটা জেনারেল অবজারভেশন থেকে, যে ইনফর্মাল ওয়ার্কার্সরা ওনারা তো সবচেয়ে হার্ড হিট হচ্ছেনই বিকজ অফ দ্য ক্রাইসিস, বাট এখন আনএমপ্লয়মেন্ট স্টক যেটা, যারা নতুন আনএমপ্লয়েড হচ্ছেন এনারা অনেকেই কিন্তু ফ্রম দ্য ফর্মাল প্রাইভেট সেক্টর আসছেন, যেরকম প্রাইভেট সেক্টর কোম্পানিজ, ফার্মস, তারপর ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনসও তারা মেজর কস্ট কাট করছেনই থ্রু ফায়ারিং দেয়ার এমপ্লয়িজ। সো অনেক ফর্মাল সেক্টর ওয়ার্কার্সরাও দে আর লুজিং দেয়ার জবস, এবং যদিও তাদের ইনফর্মাল ওয়ার্কার্সদের চেয়ে ওনাদের সেভিংসটা বেশি,
বাট একটা কনসার্ন হচ্ছে মানে এই ক্রাইসিসটা কতদিন পর্যন্ত চলবে, আবার ইনভেস্টর কনফিডেন্স কবে রিগেইনড হবে, এবং আদৌ এনাদেরকে আবার কোম্পানিজরা রিক্রুট করবেন নাকি, এটাই হচ্ছে একটা এরিয়া অফ কনসার্ন, যে যারা ফর্মাল প্রাইভেট সেক্টর থেকে জব লুজ করছেন তারা আবার কবে জবটা পাবেন। রাইট রাইট ফাবিয়া, আমার মনে ভেরি ভেরি ভ্যালিড পয়েন্ট। এবং এটা অফকোর্স এটা ডিপেন্ড করবে যে ইকোনমি কত দ্রুত নর্মাল ট্র্যাকে ফিরে আসতে পারবে এবং ইকোনমির কোন কোন সেক্টরগুলো কোন লেভেলে কোন মাত্রায় কোন ম্যাগনিটিউডে অ্যাফেক্টেড হবে এবং সেগুলো একটা অ্যাসেসমেন্ট দরকার। এবং এখন যেটা হচ্ছে যে আমরা উই আর অ্যাকচুয়ালি ক্রাইসিসের মধ্যে আছি। এই সময় সরকার নানা ধরনের স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে বিভিন্ন সেক্টরের জন্য, কিন্তু আমরা ক্রাইসিসটা যখন একটা পোস্ট ক্রাইসিস, অফকোর্স একটা কুইক র্যাপিড অ্যাসেসমেন্ট দরকার হবে যে আসলে কারা কারা বেশি অ্যাফেক্টেড হয়েছে এবং সেই অনুযায়ী ডেফিনেটলি সেক্টর স্পেসিফিক ওয়ার্ক প্ল্যান দরকার। এবং এমপ্লয়মেন্ট ইজ এ বিগ ইস্যু, আমাদের ডেফিনেটলি বিগ কনসার্ন, বিগ পলিসি ইস্যু, এবং সেই জায়গাটা আমাদের ডেফিনেটলি হ্যাভ টু অ্যাড্রেস। এবং আই থ্যাংক ফাবিয়া ফর রেজিং এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। শফিক একটু বলছে আবার যে taking online classes has been a challenge. I have been taking online classes, but bandwidth problem has been troubling us a lot. Companies coming up with Bharat online schemes where the online teaching learning methodologies are being encouraged. বাংলাদেশেও কিন্তু আমাদের বাংলাদেশ যে ন্যাশনাল টিভি সেখানেও কিন্তু করা হচ্ছে এই ধরনের টিচারদেরকে লেকচার দেওয়ানো হচ্ছে স্কুল লেভেলে বিভিন্ন ক্লাসের। তো সেটা কতটুকু এফেক্টিভ হচ্ছে সেটা হয়তো দেখার ব্যাপার আছে, বাট কোনো কিছু যখন না থাকার চেয়েও কিছু থাকা ভালো, সুতরাং আমি অ্যাপ্রিসিয়েট করি ওই এফোর্টটাকে। শফিক বলছে ওই যে ইন্ডিয়াতে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, দ্য প্রবলেম অফ টিচিং টু স্টুডেন্টস ইন রিমোট এরিয়াস হ্যাজ বিন অ্যান এরিয়া অফ কনসার্ন। একদম আমরা একমত যে আমাদেরও মাহতাবউদ্দিন ঢাকা ইউনিভার্সিটি লেকচার ও একই পয়েন্টটাকে রেজ করে বলেছে যে উই আর অলসো হ্যাভিং দ্য সেম প্রবলেম, কারণ আমাদের পাবলিক ইউনিভার্সিটিজ এর বিশাল সংখ্যক স্টুডেন্ট তারা কিন্তু গ্রামে আছেন এবং যেখানে তাদের শুধুমাত্র ইন্টারনেট অ্যাক্সেসটা হয়তো করা সম্ভব তাদের ফোনে, কিন্তু এই যে প্রপার ল্যাপটপ অথবা কম্পিউটারের যদি সুযোগ না থাকে তাহলে এই ধরনের এডুকেশনাল যে ম্যাটেরিয়ালস সেগুলো গো থ্রু করা, সেগুলো ইন্টারাক্ট করা, ইট বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় আমরা 2 ঘন্টা পার করে দিয়েছি এবং আমার মনে হয় যে উই শুড র্যাপ আপ নাও। এবং এর মধ্যে যারা কমেন্ট করতে চান দেখুন ডেফিনেটলি কন্টিনিউ রাইটিং অ্যান্ড পুটিং কমেন্টস হিয়ার। এই যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে ইট উইল বি দেয়ার, সো এখানে শেয়ার করা যেতে পারে এবং আমরাও এটার যে ডিসকাশন যে সামারি সেটা শেয়ার করব এখানে। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যারা 2 ঘন্টা কথা বলেননি কিন্তু মন দিয়ে শুনেছেন এবং যারা পার্টিসিপেট করেছেন, কথা বলেছেন, কথা না বলতে পারলেও প্রশ্ন করেছেন। আমি মনে করি যে খুব লাইভলি ডিসকাশন হয়েছে এবং ডিফারেন্ট ভিউজ আমরা পেয়েছি বিভিন্ন দিক থেকে। খুব ইন্টারেস্টিং কিছু কোশ্চেন এখানে এসছে, যে কোশ্চেনগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি অ্যান্সার দেওয়ার, পুরোপুরি না হলেও, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদেরকেও যথেষ্ট এনরিচ করেছে। বেসিক্যালি আমি পার্সোনালি খুব বেনিফিটেড হয়েছি এই আলোচনা থেকে। সো আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আমরা নেক্সট প্রোগ্রাম আবার 1 সপ্তাহ পরে। আচ্ছা, আমি একটু ফারিয়ানের কথা দেখছি, ও একটা পয়েন্ট ডেফিনেটলি অ্যাড করতে যাচ্ছে, আমি জাস্ট একটু রিড আউট করি। I want to add another point. In bank, I have been observing that banks always do not very much keen to invest or give loans to agriculture and SME sector, rather banks to invest in the big industries. So I think it is a high time to change the attitude of the banks. We fully agree with you. আমার কাছে মনে হয় যে এরকম আরো কমেন্টস আসবে, সেগুলো আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি এগুলোকে আমরা উইল টেক ইনটু অ্যাকাউন্ট যখন আমরা সামারি তৈরি করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি সবাইকে বলছি যে স্টে হোম, স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ। এবং আমরা ডেফিনেটলি আপনাদের সাথে টাচে থাকবো। সানেমের এটি একটা উদ্যোগ, এই নেটিজেন ফোরাম যেটা আমরা করেছি কোভিড-19 এর এই কনটেক্সটে, ক্রাইসিসের কনটেক্সটে, উইল কন্টিনিউ ইট এই উইকলি কনভারসেশন। এবং আমরা চাইবো আপনাদের কাছ থেকে সুচিন্তিত মতামত, এবং আমরাও চাইবো আপনারাও সানেমের সাথে ইন্টারাক্ট করবেন এবং আপনাদেরও যে মতামত এবং যে ফিডব্যাক এবং যে সাজেশন এটা সবসময় আমরা আপনাদের কাছ থেকে পাবো। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এই আলোচনা আজকে এখানে শেষ করছি।